হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস 12-এর প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন যে এনসিইআরটি বুকের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। দেখো, জেনেটিক্স হচ্ছে এমন একটা পার্ট যে যার একটা জিনিসকে সিকোয়েন্সিয়াল জিনিসগুলো পরপর না বুঝতে পারলে কিন্তু জেনেটিক্স কখনো বোঝা যায় না। বর্তমানে জেনেটিক্সের ভ্যালু মানে লিমিটলেস, মাত্রাহীন। কারণ যা কিছু তৈরি হচ্ছে সব কিছু জেনেটিক্সের উপর বেসড করে তৈরি হচ্ছে। আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যে ফেনোটাইপিক ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি, সবগুলো হচ্ছে তোমার জেনেটিক্সের উপর ভিত্তি করে। আমাদের জেনেটিক্স সম্পর্কে নলেজ যত ভালো হবে তত আমাদের বায়োলজিক্যাল সায়েন্স ইমপ্রুভ করবে এবং ডেভেলপ করবে। এই জেনেটিক্সকে বোঝানোর জন্যই আমাদের বায়োটেকনিক্যাল মতো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টগুলোর জন্ম হয়েছে। তো চলো আমরা জেনেটিক্সের বেসিকটাকে ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম দেখো, এখানে আসলো কি জেনেটিক্সের কিছু হিস্ট্রি সম্পর্কে এখানে বলবে। যেমন দেখুন, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড, তুমি কখনো বিস্মিত হয়েছো, হোয়াই অ্যান এলিফ্যান্টস অলওয়েজ গিভস বার্থ অনলি টু প্লে বেবি এলিফ্যান্ট অ্যান্ড নট সাম আদার অ্যানিমালস। তুমি কখনো দেখেছো যে একটা হাতির বাচ্চা শুধু হাতি হয়? লক্ষ্য করেছো কখনো? বিস্মিত হয়েছে এটা ভেবে? হাতি থেকে তো অন্য বাচ্চা হতে পারতো, কিন্তু না, হাতির বাচ্চা হাতেই হবে। তোমরা এর আগে হয়তো ইভলিউশন যখন পড়বে তখন দেখতে পাবে যে আমরা যত জীব রয়েছে সমস্ত জীবের ভ্রূণটা একটা স্টেজে তোমার একই রকম থাকে। তারপর ওটা ধীরে ধীরে তখন সাপের ভ্রূণ যা মানুষের ভ্রূণ তা একই রকম থাকে, কিন্তু ধীরে ধীরে যখন ডেভেলপমেন্ট হয় তখন তারা নিজস্ব ক্যারেক্টারকে নিয়ে নেয়। তাই বলছে যে এগুলো কেন হচ্ছে, কখনো ভেবে দেখেছ? অর হোয়াই, অথবা কেন এ ম্যাঙ্গো সিড ফর্মস অনলি ম্যাঙ্গো প্ল্যান্টস নট এনি আদার প্ল্যান্টস। শুধুমাত্র ম্যাঙ্গো প্ল্যান্ট যেগুলো রয়েছে, আম গাছ রয়েছে, তারা শুধু আম গাছই তৈরি করে, অন্য কোনো গাছ তৈরি করে না। কেন? গিভেন দ্যাট দে ডু আর দ্য অফস্প্রিং আইডেন্টিক্যাল টু দিয়ার প্যারেন্টস। এবং অফস্প্রিং মানে যারা আপত্য তৈরি হয়, যারা সন্তান তৈরি হয়, তারা একই রকম হচ্ছে কার? আইডেন্টিক্যাল হচ্ছে প্যারেন্টসদের মতো। ওকে, or do they show difference in some of their সঙ্গে ক্যারেক্টারিস্টিক্স? তারা কি হচ্ছে যে অফস্প্রিংগুলো আইডেন্টিক্যাল হচ্ছে তার প্যারেন্টসদের সঙ্গে, ওটা কখন হচ্ছে? যখন হচ্ছে তোমার আসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটছে, অযৌন জনন ঘটছে। কিন্তু তারা কিছুটা ডিফারেন্স হচ্ছে কখন? যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের যৌন জনন যখন হচ্ছে। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই সিবলিংস সামটাইমস লুক সো সিমিলার টু ইচ আদার? কখনো কি হচ্ছে যে সিবলিং মানে হচ্ছে ভাই বোনগুলো, যমজ সন্তানের ক্ষেত্রে একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স হয় আর একটা হচ্ছে পেয়ার্ড হয়, দুরকম হয়। আইডেন্টিক্যাল টুইন্স যেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স এরা হচ্ছে কি ফ্রম সেম জাইগোট, একই জাইগোট থেকে যখন তৈরি হবে। কীভাবে তৈরি হয়? এই ধরনের, এটা একটা তোমার জাইগোট, এটা একটা জাইগোট। এবার জাইগোটের যখন ক্লিভেজ হবে তখন সেটা দুরকমভাবে হতে পারে। এক হতে পারে একটা কোষের মধ্যেই তোমার যেটা ক্লিভেজ, যেটাকে আমরা ক্লিভেজ বলি, যেখানে কোষের সংখ্যা বাড়ছে, মানে কোষের আয়তন বাড়ছে কিন্তু কোষের সংখ্যা বাড়বে না, এটা হচ্ছে ক্লিভেজ। এখান থেকে তোমার বেবি তৈরি হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যখন ক্লিভেজ হবে তখন তোমার হচ্ছে কি যে এই দুটো সেল পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, বলে এখান থেকে আইডেন্টিক্যাল টুইন্স তৈরি হয়। ওই জন্য বলছে যে কিছু কিছু ক্ষেত্রে আইডেন্টিক্যাল টুইন্সগুলো অনেকটাই একই রকম হয়, এরা 100% সিমিলার, একই রকম হবে, সিমিলার হবে। অর সামটাইমস ইভেন সো ডিফারেন্ট, কোন কোন সময় আবার একবার সম্পূর্ণ আলাদা হচ্ছে। কেন হচ্ছে এগুলো? দিস অ্যান্ড সেভারাল রিলেটেড কোয়েশ্চেন, এগুলো এবং সেভারাল রিলেটেড কোয়েশ্চেন্স আর ডিলড উইথ সায়েন্টিফিক্যালি। এই সমস্ত কোয়েশ্চেনগুলোকে বৈজ্ঞানিকভাবে তোমার কী করা হয়, এর সঙ্গে উত্তর দেওয়া যেতে পারে ইন এ ব্রাঞ্চ অফ বায়োলজি নোন অ্যাজ জেনেটিক্স। তারা কোথায়? এই উত্তরগুলো, অর্থাৎ একটা হাতি থেকে কীভাবে হাতির বাচ্চা তৈরি হচ্ছে, অন্য বাচ্চা তৈরি হচ্ছে না, আম গাছ থেকে কীভাবে আম তৈরি হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে কী হচ্ছে যে সমস্ত অফস্প্রিং আপত্তিজনক তৈরি হচ্ছে তারা হচ্ছে প্যারেন্টসদের মতো আইডেন্টিক্যাল হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু হচ্ছে কি তারা ক্লোজ রিলেটেড হচ্ছে,
আবার তোমার হচ্ছে কি কিছুটা ডিফারেন্ট হচ্ছে, আবার অনেকটাই ডিফারেন্ট হচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাচ্ছে কোথায়? এই জেনেটিক্সের মধ্যে পাওয়া যাবে। দিস সাবজেক্ট, এই বিষয়, ডিলস উইথ দ্য ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে একজনের থেকে পরবর্তী জনতে কোনো একটা বৈশিষ্ট্যের সঞ্চারণকে বলা হয় ইনহেরিটেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভ্যারিয়েশন, এবং সেটা পৃথক হচ্ছে। যখন একজনের থেকে অন্যজনতে তোমার সঞ্চার হচ্ছে, বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, তখন কি হচ্ছে? তাদের মধ্যে পার্থক্য আসছে, ভ্যারিয়েশন হচ্ছে। অফ ক্যারেক্টার্স ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। তাহলে বাবা মা থেকেই তোমার দুটো জীব তৈরি হচ্ছে, ফাদার মাদার থেকে তোমার জীব তৈরি হচ্ছে, কিন্তু কি হচ্ছে? ফাদার মাদারের থেকে যে আপত্য জীব, তার মধ্যে আবার নতুন অফস্প্রিং, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার করছে। কিভাবে? ইনহেরিটেন্স ইজ দ্য প্রসেস। ইনহেরিটেন্স মানে বংশানুক্রম একটা হচ্ছে প্রসেস, পদ্ধতি, বাই হুইচ ক্যারেক্টার্স আর পাসড ফ্রম প্যারেন্টস টু দ্য প্রোজেনি। অর্থাৎ বংশানুক্রমিক ইনহেরিটেন্স যেটা বলছি আমরা, সেটা হচ্ছে একটা টেকনিক বা একটা প্রসেস, একটা পদ্ধতি, যার মাধ্যমে কি হচ্ছে? বাবা মার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে সঞ্চারিত হবে। ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। এটা হচ্ছে কি হেরিডিটি মানে বংশানুক্রমিক, এর বৈশিষ্ট্য মানে ভিত্তি। ভ্যারিয়েশন ইজ দ্য ডিগ্রি বাই হুইচ প্রোজেনি ডিফার ফ্রম দ্যার প্যারেন্টস। এবার ভ্যারিয়েশন হচ্ছে কি? ভ্যারিয়েশন মানে পৃথক, অর্থাৎ বাবা মা থেকে জীব তৈরি হলো, কিন্তু বাবা মা থেকে কতটা পৃথক হলো, সেটাই হচ্ছে ভ্যারিয়েশন। এবং সেই ভ্যারিয়েশনটা কিছু দরকার, সেটা আমাদের অ্যাডাপ্টিবিলিটির জন্য দরকার, অভিযোজনের জন্য দরকার। হিউম্যান নিউজ, মানুষ জেনেছে ফ্রম অ্যাজ আর্লি 8000 to 1000 BC before Christ that one of the cause of variation was hidden in sexual reproduction. 8000 থেকে 1000 BC বিফোর ক্রাইস্ট মানুষ জেনেছে যে কিভাবে তোমার এই যে ভ্যারিয়েশনগুলো কোথার মধ্যে, কার মধ্যে সীমিত রয়েছে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে সীমিত রয়েছে। They exploited the variation that were naturally present in the wild population of plants and animals to selectively breed and select for organisms that possessed desirable characters. But they exploited, তারা কি করেছিল? বের করেছিল, বলেছিল, the variation, এই যে পৃথক পার্থক্য, that were naturally present in the wild population of plants and animals. তারা কি হচ্ছে? ধরো না আমরা ভ্যারিয়েশনটা আসছে, এবার ভ্যারিয়েশনটা আসছে কোথা থেকে? ভ্যারিয়েশনটা নর্মালি এর ন্যাচারাল প্রাকৃতিকভাবে উপস্থিত রয়েছে কার মধ্যে? যে সমস্ত ওয়াইল্ড মানে যেটা হচ্ছে নেচারে, মানে কোনো রকম পরিবর্তন ছাড়াই আছে, তাকে বলছে ওয়াইল্ড টাইপ, এবং তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। যেমন ধরো না আমরা দুটো একটা ধরো জার্সি সাহিওয়াল গাই তৈরি করবো, তো দুটো নর্মাল কাউয়ের মিক্স, হয়তো একটা কাউ দেশি কাউ, একটা হাইব্রিড কাউ মানে বিদেশি কাউয়ের মিক্সচারে আমরা জার্সি সাহিওয়াল তৈরি করছি। তো দেশি কাউ এবং যে বাইরের কাউটা ছিল তারা ওয়াইল্ড টাইপ নর্মাল, কিন্তু যে জার্সি সাহিওয়াল তৈরি হচ্ছে সে হাইব্রিড। তো জার্সি সাহিওয়ালের যে ক্যারেক্টারগুলো সেগুলো কার মধ্যে সীমিত ছিল? সেই বন্য প্রজাতির যে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তার মধ্যে। And selectively breed, select for organism that possess desirable characters. তারপরে আমি কি করলাম? ধরো না আমার হচ্ছে কি স্যাকারাম অফিসিনাম, ধরো না স্যাকারাম, এটা একটা আখের প্রজাতি, স্যাকারাম অফিসিনারাম, সিনারাম, এটা একটা প্রজাতি আখের। একটা হচ্ছে স্যাকারাম বারবেরি, এটা একটা আখের প্রজাতি। দেখা গেল কি হচ্ছে, এর মধ্যে জুস বেশি তৈরি হচ্ছে, কিন্তু লেস সুইট, মিষ্টিটা কম রয়েছে। এখানে জুস কম তৈরি হচ্ছে কিন্তু হাই সুইট, অর্থাৎ খুব বেশি মিষ্টি রয়েছে। সুইট রয়েছে, খুব বেশি মিষ্টি রয়েছে। তো এদের মধ্যে ক্রস করার ফলে আমি নতুন যে গাছটা পাবো, নতুন যে স্যাকারাম স্পিসিসটা পাবো, সেখানে কি হবে? সেখানে তোমার জুস কনসেন্ট্রেশনটা বেশি হবে, জুসের কনসেন্ট্রেশনটা কি হবে? বেশি হবে, এবং সেটার সুইটনেসটাও বেশি হবে। তাহলে এই যে ধরে নাও এরা হচ্ছে বন্য প্রজাতি, অর্থাৎ নেচারে তোমার নর্মালি পাওয়া যেত,
তো এদের মধ্যে বৈশিষ্ট্যগুলো সীমিত ছিল। এবার ওদেরকে আমি কি করলাম, সিলেক্ট করলাম কিসের জন্য, একটা নিউ ভ্যারাইটি তৈরি করার জন্য, ডিজায়ারেবল ক্যারেক্টারগুলো। অর্থাৎ আমি এমন একটা গাছ তৈরি করতে চাইছি যেখানে আখের গাছ, যেখানে তোমার ওর প্রোডাকশনে বেশি হবে, অর্থাৎ জুসটাও বেশি হবে এবং তোমার তার মিষ্টিটাও বেশি হবে। তো এই যে ডিজায়ারেবল, ওটাকে বলা হচ্ছে ডিজায়ারেবল ক্যারেক্টার। তো এই ডিজায়ারেবল ক্যারেক্টারগুলো পাওয়ার জন্য কি করছি আমরা, নর্মাল যে মানে প্রকৃতির তৈরি যে সমস্ত মানে প্রজাতি রয়েছে সে তার মধ্যে আমি সংকরায়ন ঘটাচ্ছি। ফর এক্সাম্পল থ্রু আর্টিফিশিয়াল সিলেকশন, তাহলে এটাকে এই যে আমি সিলেকশন, এটা আর্টিফিশিয়াল সিলেকশন বলছি, আমি নিজে কৃত্রিমভাবে তোমার পছন্দ করছি। ডোমেস্টিকেশন ফ্রম অ্যানসেস্ট্রাল ওয়াইল্ড কাউ, উই হ্যাভ ওয়েল নোন ইন্ডিয়ান ব্রিডস সাহিওয়াল কাউ ইন পাঞ্জাব। তাহলে কি হচ্ছে, আমাদের যে সমস্ত বন্য গাই পাওয়া যাচ্ছে, বন্য গরু পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা তৈরি করছি পাঞ্জাবের সাহিওয়াল কাউ, যেখানে প্রচুর পরিমাণে দুধ তৈরি হয়, তো খুব বেশি পরিমাণে দুধ তৈরি করতে পারে। উই মাস্ট, আমরা অবশ্যই হাউএভার রিকগনাইজ দ্যাট দো আওয়ার অ্যানসেস্টার নিউ অ্যাবাউট দ্য ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার অ্যান্ড ভ্যারিয়েশন। অবশ্য আমরা কি করছি, জানলাম কি, রিকগনাইজ করছি যে আমাদের যা পূর্বপুরুষ ছিল তারাও কিন্তু এই ভ্যারিয়েশন সম্পর্কে জানতো। দে হ্যাড ভেরি লিটল আইডিয়া, কিন্তু তাদের কি আইডিয়াটা ছিল খুব অল্প পরিমাণে, অ্যাবাউট দ্য সায়েন্টিফিক বেসিস অফ দিস ফেনোমেনা। মানে এই যে পার্থক্য, পৃথক, অর্থাৎ বন্য প্রজাতি নতুন প্রজাতি তৈরি করা বা হয়তো প্রতিটা জীবের মধ্যে পার্থক্য, এর আইডিয়া আগেকার মানুষের মধ্যেও ছিল, কিন্তু তার সায়েন্টিফিক্যাল আইডিয়াটা খুব অল্প পরিমাণে ছিল। এরপর চলে এসো মেন্ডেল, এজ অফ মেন্ডেল। তাহলে মেন্ডেল কি করলো, দেখো মেন্ডেল ল অফ ইনহেরিটেন্স, মেন্ডেলের বংশানুক্রম সূত্রগুলো কি ছিল। ইট ওয়াজ ডিউরিং দ্য মিড 19th সেঞ্চুরি, অর্থাৎ তোমার 1822 টু 1886, এটা হচ্ছে মেন্ডেলের জীবন সময়কাল। হেডওয়ে ওয়াজ মেড ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইনহেরিটেন্স। তাহলে আমরা মিড 19th সেঞ্চুরি মানে অর্থাৎ 19 শতকের মাঝামাঝিতে আমরা ইনহেরিটেন্স সম্পর্কে জানতে পারি। গ্রেগর জনসন মেন্ডেল কন্ডাক্টেড হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন মানে দুটো আলাদা উদ্ভিদের মধ্যে, একই বয়সে দুটো আলাদা উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটনাকে হাইব্রিডাইজেশন বলা হয়। অন গ্রিন গার্ডেন পিস ফর 7 years and proposed the laws of inheritance in living organism. তাহলে পি প্ল্যান্ট, গার্ডেন পি প্ল্যান্ট যেটা বাগানে জন্মায়, পি প্ল্যান্টের উপর 7 years ধরে সে এক্সপেরিমেন্ট করে এই ল অফ ইনহেরিটেন্স দিয়েছেন। During Mendel's investigation into inheritance pattern, it was for the first time that statistical analysis and mathematical logic were applied to problem of biology. তাহলে আসলে কি ছিল, গ্রেগর যখন মেন্ডেল যে ছিল, সে মেন্ডেল ছিল একজন ফিজিসিস্ট এবং ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। ওই জন্য কি হয়েছিল, প্রথম বায়োলজিতে স্ট্যাটিস্টিক্যাল ইউজ কে করেছিল, গ্রেগর জনসন মেন্ডেল করেছিল। হিজ এক্সপেরিমেন্ট, তার যে পরীক্ষা নিরীক্ষা, হ্যাড এ লার্জ স্যাম্পলিং সাইজ, সেখানে অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে সে 7 years ধরে যদি পি প্ল্যান্টের উপর এক্সপেরিমেন্ট করে, তাহলে বুঝতে পারছো কতগুলো ক্যারেক্টার তৈরি হবে। হুইচ গেভ গ্রেটার ক্রেডিবিলিটি টু দ্য ডেটা দ্যাট হি কালেক্টেড। তাহলে 7 years ধরে সে কী করেছিল, একটা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা কালেক্ট করেছিল। অলসো দ্য কনফার্মেশন অফ হিজ ইনফারেন্স ফ্রম এক্সপেরিমেন্টস অন সাকসেসিভ জেনারেশন অফ হিজ টেস্ট প্ল্যান্ট proved that his result pointed to general rules of inheritance rather than being unsubstantiated ideas. Unsubstantiated ideas মানে হচ্ছে কি, যে যেহেতু সে 7 years ধরে শুধু ডাইরেক্টলি তোমার প্ল্যান্টের উপরে কাজ করেছিল, তাই তার ডেটাগুলো কি ছিল, রিয়াল ছিল, ডেটাগুলো কি কোনো অনুমান বা কল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়নি। মেন্ডেল কি করেছিল, ইনভেস্টিগেট করেছিল, অর্থাৎ খুঁজে বের করেছিল ক্যারেক্টার্স ইন দ্য গার্ডেন পিস প্ল্যান্ট দ্যাট ওয়ার ম্যানিফেস্টেড অ্যাজ টু অপোজিট ট্রেটস। অর্থাৎ মেন্ডেল কি করেছিল, এই পি প্ল্যান্টটাকে ব্যবহার করেছিল এবং পি প্ল্যান্ট থেকে অপোজিট ক্যারেক্টারগুলোকে তোমার আলাদা করতে পেরেছিল। যেমন হচ্ছে টল অ্যান্ড ডোয়ার্ফ, স্টেম হাইটটা কি লম্বা হতে পারে, বেটে হতে পারে, আবার
ফ্লাওয়ার কালার হতে পারে কি ভায়োলেট হতে পারে, হোয়াইট হতে পারে, ফ্লাওয়ার পজিশন এক্সাইট হতে পারে, টার্মিনাল হতে পারে, পড শেপড ইনফ্ল্যাটেড হতে পারে, কনস্ট্রিক্টেড হতে পারে, পড কালার গ্রিন হতে পারে, ইয়েলো হতে পারে, সিড শেপ রাউন্ড হতে পারে, রিঙ্কেলড হতে পারে, সিড কালার সেটা হচ্ছে কি ইয়েলো অথবা গ্রিন হতে পারে। এই সমস্ত ক্যারেক্টারগুলো, অপোজিট ক্যারেক্টারগুলো সে বের করেছিল। দিস অ্যালাউড হিম টু সেট আপ এ বেসিক ফ্রেমওয়ার্ক অফ রুলস অফ গভর্নিং ইনহেরিটেন্স which was expanded by later scientists to counter all the diverse natural observation and the complexity inherent in them. তাহলে কি হচ্ছে, এই যে 7টা ডিফারেন্ট ক্যারেক্টারগুলো রয়েছে, অপোজিট ক্যারেক্টারগুলো সে আইডেন্টিফাই করতে পেরেছিল, কিন্তু তার মৃত্যুর 14 ইয়ার্স 1884 16 ইয়ার্স লেটার কি করেছিল, হুগো ডি ভ্রিস, কোরেন্স অ্যান্ড সেরমার্ক রিডিসকভার করেছিল মেন্ডেলস ওয়ার্ক। মেন্ডেলের জীবদ্দশায় মেন্ডেলের কাজটা কোনো বায়োলজিস্ট বুঝতে পারেনি। মেন্ডেল কন্ডাক্টেড সাচ আর্টিফিশিয়াল পলিনেশন মানে হচ্ছে কি, যে পরাগরেণুকে গর্ভস্থ মুন্ডের উপরে নিজে থেকে নিয়ে গিয়ে স্প্রে করে দেওয়া, ইউজিং ট্রু ব্রিডিং পি লাইন্স। তার কি বলছে, সে কি করেছিল, পলিনেশন করেছিল। কিরকম পলিনেশন করেছিল, কৃত্রিম পলিনেশন। ধরুন একটা ফুলের পরাগ অন্য ফুলে গিয়ে তোমার যুক্ত করে দেওয়া, পলিনেশন করে দেওয়া। এ ট্রু ব্রিডিং মানে কোনটা, যেটা নেচারে প্রকৃতিতে পাওয়া যায়। ট্রু ব্রিডিং হচ্ছে যেটা নেচারে প্রকৃতিতে পাওয়া যায়, সেটা হচ্ছে ট্রু ব্রিডিং। লাইন্স ইজ অন দ্যাট হ্যাভিং আন্ডারগন কন্টিনিউয়াস সেলফ পলিনেশন। সে কী করেছিল, ক্রস পলিনেশন করেনি, সেখানে সেলফ পলিনেশন করিয়েছিল। কারণ সেলফ পলিনেশন করালে কী হবে, বাইরে থেকে অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশতে পারবে না, কিন্তু ওই জন্য সেলফ পলিনেশন। তাহলে কী হচ্ছে, যে ক্যারেক্টারটার উপর কাজ করতে চাইছি আমি, সে বিশুদ্ধ ক্যারেক্টারটাই আমি পাবো। show the stable trait inheritance and expression of several generation। তার ফলে কি হচ্ছে, যে সে একটা স্টেবল ক্যারেক্টারকে অনেক জেনারেশন পর্যন্ত পাচ্ছিল। কেন, যেহেতু সে বাইরে থেকে ক্রস পলিনেশন করাচ্ছিল, সেলফ পলিনেশন করাচ্ছিল। মেন্ডেল সিলেক্টেড 14 ট্রু ব্রিডিং পি প্ল্যান্ট। সে কি নিয়েছিল, 14টা পি প্ল্যান্টকে নিয়েছিল, গার্ডেন পি প্ল্যান্টকে নিয়েছিল। সে বল কি ছিল, ট্রু ব্রিডিং পি প্ল্যান্ট, সেটা ছিল ট্রু ব্রিডিং। ট্রু ব্রিডিং মানে হচ্ছে ওয়াইল্ড টাইপ, যে নেচারে নর্মালি পাওয়া যায় ব্রিডিং, এখানে কোনো মিক্সচার নেই। varieties as pair which were similar expected for one character with contrasting traits। তাহলে 14টা যে প্ল্যান্ট নিয়েছিল সে, 14টা প্ল্যান্টে 7টা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার ছিল। যেমন কিছু প্ল্যান্ট দেখলো যে লম্বা হচ্ছে, কিছু প্ল্যান্ট হচ্ছে ছোট হচ্ছে, কিছু প্ল্যান্টের ফুলের কালার ভায়োলেট হচ্ছে, কিছু প্ল্যান্টের হোয়াইট হচ্ছে। তাহলে এরকম 7 ক্যারেক্টার কোথায় পেয়েছিল, 14 ডিফারেন্ট তোমার ভ্যারাইটি অফ পি প্ল্যান্টসের মধ্যে পেয়েছিল। সাম অফ দ্য কন্ট্রাস্টিং ট্রেট। কন্ট্রাস্টিং কেন বলা হচ্ছে, কারণ দেখো এখানে টল এবং ডোয়ার্ফ, অর্থাৎ একটা লম্বা হচ্ছে একটা বেটে হচ্ছে, এর মধ্যে মাঝামাঝি কিন্তু কোনো ক্যারেক্টার নেই। অর্থাৎ একজন যে মানে অজ্ঞ, সেও যদি খুব ভালোভাবে দেখে তো গাছটাকে নর্মালি চিনতে পারবে যে এটা টল গাছ, এটা হচ্ছে ডোয়ার্ফ গাছ। মানে এদের মাঝামাঝি কোনো ক্যারেক্টার নেই যে আলাদাভাবে আইডেন্টিফিকেশনের দরকার পড়বে। এই জন্য এই ক্যারেক্টারগুলোকে বলা হয় কন্ট্রাস্টিং ক্যারেক্টার, এবং সম্পূর্ণ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। সিলেক্টেড ওয়ার স্মুথ অ্যান্ড রিঙ্কেল সিডস। তাহলে এটা সবাই বুঝতে পারবে যে যখন আমরা বীজ দেখছি, একটা রাউন্ড একটা রিঙ্কেল। রাউন্ড মানে এটা স্মুথ, অর্থাৎ কোনো ভাঁজ থাকে না, কিন্তু রিঙ্কেল মানে কুচকে কুচকে থাকছে। ইয়েলো অর গ্রিন সিডস, তো সবাই বুঝতে পারবে যে এটা হ্যাঁ এটা ইয়েলো কালার, এটা গ্রিন কালার। এগুলো হচ্ছে কন্ট্রাস্টিং ক্যারেক্টার। অর কনস্ট্রিক্টেড গ্রিন অর ইয়েলো পডস, টল অর ডোয়ার্ফ প্ল্যান্ট। তাহলে এখানে হচ্ছে কি, গ্রেগর জনসন মেন্ডেল প্রথম তোমার হচ্ছে কি পি প্ল্যান্টের উপর কাজ করেছিল 7 ইয়ার্স ধরে, যেখানে তোমার কি করেছিল, ও 14টা পি প্ল্যান্টকে আলটিমেটলি আইডেন্টিফাই করেছিল, ডিফারেন্ট প্ল্যান্টকে, যেখানে তোমার 7 কন্ট্রাস্টিং ক্যারেক্টারকে পেয়েছিল। সেই কন্ট্রাস্টিং ক্যারেক্টারগুলো এখানে দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। ওয়ান জিন মানে কি, হোয়াট ইজ জিন? প্রথম প্রশ্ন আছে হোয়াট ইজ জিন।
Gene is a small sequence of this small sequence or part of DNA. মোটামুটি কত সাইজ হবে? 1000 বেস পেয়ার, এটাই মোটামুটি অ্যাভারেজ। দ্যাট represent a polypeptide or protein। তাহলে এমন একটা সিকোয়েন্স যেটা নির্দিষ্ট পলিপেপটাইড বা প্রোটিনকে রিপ্রেজেন্ট করবে, সেটাই হচ্ছে আমার জিন। সিঙ্গেল জিন মানে হচ্ছে সিঙ্গেল জিন, একটা জিন কি করবে? একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে এক্সপ্রেস করবে। ক্লিয়ার? যেমন টল, টলটা কি? যেমন টল একটা জিন, এটা কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? ক্যাপিটাল টি দ্বারা। তাহলে এই দুটো আবার কি? টু অ্যালিলস, ওয়ান জিন মেড বাই টু অর মোর অ্যালিলস, এখানে দুটো অ্যালিল রয়েছে এখানে। লেট আস টেক অ্যান এক্সাম্পল অফ ওয়ান সাচ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে দুটো আলাদা গাছের মধ্যে সংকরণ, মানে একই পর্যায়ে দুটো আলাদা গাছের মধ্যে। এক্সপেরিমেন্ট ক্যারিড আউট বাই মেন্ডেলস হোয়ার হি ক্রসড tall and dwarf pea plants to study the inheritance of one gene। তাহলে একটা জিন কিভাবে এক বংশ থেকে পরবর্তী বংশতে ছড়িয়ে পড়ছে বা যাচ্ছে, সেটার জন্য সে কি করেছিল? সে একটা এক্সপেরিমেন্ট করেছিল, ক্রস করিয়েছিল। কার? সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে সে নিয়েছিল কি? একটা টল প্ল্যান্টকে নিয়েছিল এবং একটা ডোয়ার্ফ প্ল্যান্টকে নিয়েছিল। হি কালেক্ট দ্য সিডস produced as a result of this cross and grew them to generate plants of the first hybrid generation. This progeny is also called the first filial progeny। তাহলে কি হচ্ছে? সে যখন দুটো গাছের মধ্যে ক্রস করলো, তো F1 জেনারেশন যে গাছটা পেলো, F1 জেনারেশনে যে গাছটা পেলো, সেই গাছটা কি করেছিল? আবার প্ল্যান্টিং করেছিল, তার গাছটা লাগিয়েছিল। এটাকে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বলা হয়। মেন্ডেল গাছটা যখন বড় হলো, অবজার্ভ করলো দ্যাট অল F1 প্রোজেনিস প্ল্যান্টস ওয়ার টল। সে লম্বা এবং বেটে গাছের মধ্যে সংকরণ করলো। যে গাছটা তৈরি হলো, সেই গাছটাকে আবার কি করলো? জমিতে লাগানোর পরে সেখান থেকে গাছ হলো, গাছ থেকে যে বীজটা হলো, সে গাছ হলো, এবং সেই গাছটাকে সে লক্ষ্য করলো যে সবগুলো গাছই হয়ে গেল কি? লম্বা ধরনের, লাইক ওয়ান ইটস প্যারেন্ট। তাহলে কি হচ্ছে? এই যে লম্বা টল প্ল্যান্ট নিয়েছিলাম, এরকম হলো, বেটে কিন্তু কেউ তৈরি হলো না। লাইক ওয়ান প্ল্যান্ট, নান ওয়ার ডর্ফ, এখানে কিন্তু কোনো ডর্ফ পাওয়া গেল না। হি মেড, সে তৈরি করলো সিমিলার অবজারভেশন ফর দ্য আদার পেয়ার্স অফ ট্রেডস। হি ফাউন্ড দ্যাট F1 অলওয়েজ রিজেম্বলড আইদার ওয়ান অফ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্যাট দ্য ট্রেড অফ দ্য আদার প্যারেন্ট ওয়াজ নট সিন ইন দেম। সে এটার জন্য কি করলো? আরও অন্য ক্যারেক্টারগুলো নিল। ধরে নাও রাউন্ড সিড এবং রিঙ্কেল সিড, এর বৈশিষ্ট্য নিয়ে দুটো গাছ কালচার করলো, মানে চাষ করলো। সেখানের ক্ষেত্রে দেখলো যে F1 জনুতে যে বৈশিষ্ট্যটা তৈরি হচ্ছে, সেটা পিতৃজনুর দুটো উদ্ভিদের মধ্যে যে কোনো একটা ধরনের হচ্ছে, দুটো ধরনের হচ্ছে না। অর্থাৎ সেখানেও কিন্তু কি হচ্ছে? রিঙ্কেলটা পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র রাউন্ডটা পাওয়া যাচ্ছে। সে আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখলো। মেন্ডেল দেন সেলফ পলিনেটেড দ্য টল F1 plant. To his surprise, found in the filial 2 generation some of the offspring were dwarf, the characters that was not seen in the F1 generation as now expressed। সে যখন আবার কি করলো? এই F1 জনিত উৎপন্ন উদ্ভিদগুলোর মধ্যে সেলফ ক্রস ঘটালো, সেলফ ক্রস মানে স্বনিষেক ঘটালো, তখন সে সারপ্রাইজড হয়ে গেল যে F1 জেনারেশনে কিন্তু কিছু ক্যারেক্টার কি রয়েছে? তোমার ডোয়ার্ফ বেরিয়ে আসলো। F1 জেনারেশনে কিন্তু সমস্ত টল প্ল্যান্ট পাওয়া গেল, যেগুলো হচ্ছে টল পিতৃজনের মতো হলো। কিন্তু F2 জেনারেশন যখন ঘটালো, সে দেখতে পেলো যে কিছু জেনারেশন হচ্ছে যারা তোমার শর্ট হচ্ছে বা ডোয়ার্ফ হচ্ছে। দ্য প্রপোর্শন অফ প্ল্যান্ট দ্যাট ওয়ার ডোয়ার্ফ ওয়ার 1/4 অফ দ্য F2 প্ল্যান্ট, হয় 3/4 F2 প্ল্যান্টস ওয়ার টল। সে দেখলো কি যে এখানে যে এটা হচ্ছে কি 4টে প্ল্যান্ট তৈরি হলো, তার মধ্যে 1/4 অংশ হচ্ছে কি ডোয়ার্ফ প্ল্যান্ট, এবং বাকি 3/4 অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার টল প্ল্যান্ট তৈরি হলো। The tall and dwarf traits were identical to their parental type and did not show any blending। blending মানে হচ্ছে মিক্সিং হয়ে যাওয়া, অর্থাৎ
সে দেখলো যে যে লম্বা গাছটা রয়েছে এবং যে ডোয়ার্ফ গাছটা রয়েছে সেটা কার মতো, পিতৃজনুর মতোই হয়েছে, সেখানে কোনো মিক্সচার হয়নি। দ্যাট ইজ অল দ্য অফস্প্রিং ওয়ার আইদার টল অর ডোয়ার্ফ, তাহলে সমস্ত অফস্প্রিং কি টল হয়েছে তো ডোয়ার্ফ হয়েছে। নান ওয়ার ইন বিটুইন হাইট, তার মধ্যবর্তী হাইট হয়নি। দেখো এই তিনটে গাছই কিন্তু সমান হাইটের হয়েছে। ওকে, এবার বলতে দেখো সিমিলার রেজাল্ট ওয়ার অবটেন উইথ দ্য আদার ট্রেড অফ দ্যাট হি স্টাডিড, তাহলে সে তো 7 পেয়ার অফ ক্যারেক্টার নিয়েছিল, তো একটা পেয়ার অফ ক্যারেক্টার দিয়েও লম্বা এবং বেটে দিয়ে কাজ করলো। এবার অন্যান্য ক্যারেক্টারগুলো দিয়ে কাজ করতে একই জিনিস পাওয়া যাচ্ছে, যে F1 জন্যতে কোনো মানে কোনো বৈশিষ্ট্য মানে একটা প্যারেন্টের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, অন্যটা পাওয়া যাচ্ছে না, কিন্তু F2 জন্য গিয়ে আবার দুটো প্যারেন্টের বৈশিষ্ট্য কিন্তু আমি পেয়ে যাচ্ছি। Only one study, হ্যাঁ তার বলছে কি traits that he studied. Only one of the parental trait was expressed in the F1 progeny, while the F2 stage both traits were expressed in the proportion 3:1. The contrasting trait did not show any blending either F1 or F2 stage. সে বললো যে কন্ট্রাস্টিং লম্বা এবং বেটের যে কন্ট্রাস্টিং ক্যারেক্টারগুলো তারা মিক্সড হয়নি, ব্লেন্ড হয়ে যায়নি, কিসের ক্ষেত্রে, তোমার F1 বা F2 জেনারেশনের ক্ষেত্রে, এবং তার অনুপাত দিল কি 3:1, তাহলে ফেনোটাইপ অনুপাত হয়ে গেল 3:1, তিনটে লম্বা পাওয়া গেল, একটা বেটে পাওয়া গেল। তারপর আবার কি বলছে, বেস্ট অন দ্য অবজারভেশন, তারপর সে জিনিসটা পুরো পরীক্ষা নিরীক্ষা করলো। মেন্ডেল প্রপোজ দ্যাট সামথিং ওয়াজ বিং স্টেবলি পাসড ডাউন আনচেঞ্জড ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং থ্রু দ্য গ্যামেটস। সে বলল কিছু একটা স্টেবল জিনিস বা স্থায়ী জিনিস যেটা হচ্ছে প্যারেন্টস থেকে গ্যামেটের মধ্যে ট্রান্সফার হচ্ছে, ওকে, পরিবর্তনহীন অর্থাৎ পরিবর্তন হচ্ছে না, কিছু একটা জিনিস কি হচ্ছে প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে যাচ্ছে, কার দ্বারা, গ্যামেটের দ্বারা, ওভার সাকসেসিভ জেনারেশন, পরের জেনারেশন। হি কল্ড দিস থিংস এ ফ্যাক্টর। সে কি বললো যে এই যে প্যারেন্ট জেনারেশন থেকে একটা জিনিস যেটা তোমার নেক্সট জেনারেশনের মধ্যে যাচ্ছে, নেক্সট জেনারেশন ট্রান্সফার হচ্ছে, সেই জিনিসটা কি, সেই জিনিসটার নাম দিল সে ফ্যাক্টর। নাও উই কল দেম জিন, এখন যেটাকে আমরা জিন বলি। দেয়ারফোর আর দ্য ইউনিটস অফ ইনহেরিটেন্স, তা এখন বর্তমানে ফ্যাক্টরটাকে আমরা কি বলছি, বর্তমানে বলছি জিন, কিন্তু মেন্ডেল বলছিল ফ্যাক্টর, যেটা ইউনিটস অফ ইনহেরিটেন্স, কারণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বৈশিষ্ট্যগুলো এই জিনের মাধ্যমে পরবর্তী জেনারেশনে যায়। দে কন্টেইন দ্য ইনফরমেশন দ্যাট ইজ রিকোয়ার্ড টু এক্সপ্রেস এ পার্টিকুলার ট্রেট ইন অর্গানিজম, তাহলে এই জিনের মাধ্যমে সে সমস্ত বৈশিষ্ট্যগুলো একজন থেকে পরবর্তী জনতে যায় যেগুলো এক্সপ্রেসড হয়, যেগুলো দেখতে পাই আমরা। জিনস হুইচ কোড ফর এ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেটস আর নোন অ্যাজ অ্যালিল, তাহলে একটা জিনে কি রয়েছে, দুটো অ্যালিল রয়েছে, তাহলে এর মধ্যে কিছু কন্ট্রাস্টিং ট্রেট রয়েছে আর নোন অ্যাজ অ্যালিল, দে আর স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য সেম জিন, তারা কি হতে পারে একই জিন থেকে আলাদা আছে, এর টিটি বা টিটি এগুলো হচ্ছে কি একটা জিন দুটো অ্যালিল নিয়ে তৈরি থাকছে। ইফ উই ইউজ অ্যালফাবেটিক্যাল সিম্বলস ফর ইচ জিন, প্রত্যেকটা জিনের জন্য যদি আমরা অ্যালফাবেটিক সিম্বল ব্যবহার করি, দেন দ্য ক্যাপিটাল লেটার ইজ ইউজড ফর দ্য ট্রেট এক্সপ্রেসড অ্যাট দ্য F1 স্টেজ অ্যান্ড স্মল অ্যালফাবেট ফর আদার ট্রেট। তাহলে বলছে যে F1 জেনারেশন যদি আমরা অ্যালফাবেট দ্বারা এই জিনগুলোকে ফ্যাক্টরগুলোকে এক্সপ্রেস করি, তাহলে F1 জন্য যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি ক্যাপিটাল F1 জেনারেশনের জন্য যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে তৈরি হবে, এবং ওর উল্টো দিকে যেটা একটা থাকবে সেটা হচ্ছে স্মল লেটার দিয়ে। ফর এক্সাম্পল, ইন কেস অফ দ্য ক্যারেক্টার অফ হাইট, T is used for the tall and T for dwarf, clear, and T for alleles of each other, তাহলে কি বলছে T হচ্ছে কি টলের জন্য ব্যবহার করা হচ্ছে আর ডোয়ার্ফের জন্য হচ্ছে কি T ব্যবহার করা হচ্ছে ডোয়ার্ফের জন্য, এবং তার T আর T হচ্ছে একে অপরের অ্যালিল। Hence, in plants, the pair of the alleles for height would be TT and TT. সেখানে আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল টি পাচ্ছি, ক্যাপিটাল স্মল টি পাচ্ছি, আর একটি স্মল টি পাচ্ছি। Mendel also proposed that in a true breeding মানে হচ্ছে যেখানে কোনো মিক্সচার ঘটেনি,
naturally occur plant. Tall or dwarfy varieties, the allelic pair of the genes for height are identical or homozygous. অর্থাৎ হোমোজাইগাস কথার কি মানে হচ্ছে যখন দুটো অ্যালিল একই রকমের থাকবে, অর্থাৎ ক্যাপিটাল টি যদি বলি এটা হচ্ছে হোমোজাইগাস, এরা দুটো হচ্ছে হোমোজাইগাস, এটা হচ্ছে হোমোজাইগাস। ক্যাপিটাল টি রেসপেক্টিভলি TT and TT are called the genotype. তাহলে এটা হচ্ছে TT কি জেনেটিক মেকআপ of the plants, while the descriptive terms tall and dwarf, তাহলে tall and dwarf হচ্ছে descriptive term আর TT হচ্ছে তোমার জেনেটিক মেকআপ আর the phenotypes। তাহলে কি জেনোটাইপ হলো কোনটা? T আর T, যেটা তোমার অ্যালফাবেটিক্যালি পড়তে হবে সেটা হচ্ছে তোমার জেনোটাইপস, যেটা হলো লম্বা এবং বেটে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেনোটাইপ। হোয়াট দেন উড বি হ্যাপেন ফেনোটাইপ অফ প্ল্যান্ট দ্যাট হ্যাড জেনোটাইপ TT। তার TTর ক্ষেত্রে কি হবে? এই যে এই TTটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে হেটারোজাইগাস হবে, হেটারোজাইগাস। As Mendel found the phenotype of the F1 heterozygote TT to be exactly like the TT, অর্থাৎ এর যা বৈশিষ্ট্য মেন্ডেল যেটা পেলো সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কার মতো? ক্যাপিটাল টির সেম হয়। হলো he proposed that in a pair of dissimilar factor, one dominant, the other as in F1 and hence called dominant factor, while the other factor is recessive। তো F1 এ কি হচ্ছে? একটা ক্যারেক্টার প্রকাশ হলো, সেটাকে বলছে প্রকট, এবং যেটা প্রকাশ হলো সেটাকে বলছে প্রচ্ছন্ন। ইন দিস কেস টি ইজ ডোমিনেন্ট ওভার টি, তাহলে এখানে টি হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে ডোমিনেন্ট, প্রকট হচ্ছে কার উপরে? স্মল টি এর উপরে। দ্যাট ইজ রেসেসিভ। হি অবজার্ভ আইডেন্টিক্যাল বিহেভিয়ার ফর অল আদার ক্যারেক্টার স্টেটস পেয়ার। ইট ইজ কনভেনিয়েন্ট to use the capital and lower case of an alphabetical symbols to remember this concept of dominance and recessiveness। তাহলে কি বললো? এই যে বললো এখানে alphabetical symbol to remember this concept of dominance and the dominance এর জন্য কি অ্যালফাবেট দ্বারা কি হলো? ক্যাপিটাল টি কে বলে দিল ডোমিন্যান্ট, ক্যাপিটাল টি স্মল টি কে বললো কি হেটারোজাইগাস, আর স্মল টি কে বললো রেসেসিভ ক্যারেক্টার। তো অ্যালফাবেট দ্বারা কি প্রকট প্রচ্ছন্নকে বুঝিয়ে দেওয়া হলো। ডু নট ইউজ টি ফর টল, ডি ফর ডোয়ার্ফ। তুমি আলাদা জিনিস টি আর ডি এখানে আলাদা জিনিস ব্যবহার করতে পারবে না। ইউ উইল ফাইন্ড আউট ডিফিকাল্ট টু রিমেম্বার টি অ্যান্ড ডি, কারণ টি অ্যান্ড ডিকে মনে রাখাটা খুবই কষ্টকর হয়ে যাবে। আর অ্যালিলস অফ দ্য সেম জিন, একই জিনের জন্য দুটো আলাদা অ্যালিল ব্যবহার করতে পারবে না, একই জিনের জন্য একই অ্যালিল ব্যবহার করতে হবে। অ্যালিল ক্যান বি সিমিলার, অ্যালিল সর্বদা কী হবে? একই রকম হবে। যেমন টি ব্যবহার করছি মানে টি ব্যবহার করবো, টি আর ডি ব্যবহার করা যাবে না। তার বলছে কি, ইন দ্য কেস অফ হোমোজাইগোটস টিটি অ্যান্ড টিটি ক্যান বি ডিসিমিলার ইন দ্য কেস অফ হেটারোজাইগোট টিটি। তো যখন হোমোজাইগাসের ক্ষেত্রে আসছে তখন টি ক্যাপিটাল টি স্মল টি এরা হচ্ছে হোমোজাইগাস, কিন্তু ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে হেটারোজাইগাস। সিন্স দ্য প্ল্যান্ট ইজ হেটারোজাইগাস, টিটি প্ল্যান্ট ইজ হেটারোজাইগাস, টিটিটা কি হয়ে গেল? টিটি ক্যাপিটাল টি স্মল টি হয়ে গেল হেটারোজাইগাস, অর্থাৎ ক্যাপিটাল টি দ্যাট ইজ হোমোজাইগাস, dominant, capital T small t is also homozygous but recessive, capital T small t heterozygous। তারপর বলছে কি বার বলছে টিটি প্ল্যান্ট ইজ হেটারোজাইগাস ফর জিন কন্ট্রোলিং অন ক্যারেক্টার। এটা কি করছে? একটা ক্যারেক্টার কন্ট্রোল করছে লম্বা। ইট ইজ মোনোহাইব্রিড, মোনো মানে একটা, হাইব্রিড মানে হচ্ছে সংকরণ ঘটনা, অর্থাৎ একটা মাত্র বৈশিষ্ট্য নিয়ে সংকরণ ঘটনা হচ্ছে বলে মোনোহাইব্রিড বলা হয়। অ্যান্ড দ্য ক্রস বিটুইন টিটি অ্যান্ড টিটি ইজ মোনোহাইব্রিড ক্রস। এই জন্য
যেহেতু একটা ক্যারেক্টার নিয়ে করা হয়েছে তাই টিটি এবং টিটিকে বলা হচ্ছে, এই ক্রসটাকে বলা হয় হাইব্রিড ক্রস। ক্লিয়ার? ফ্রম দ্য অবজারভেশন দ্যাট দ্য রিসেসিভ প্যারেন্টাল, আমরা এই অবজারভেশন থেকে দেখলাম দ্যাট দ্য রিসেসিভ প্যারেন্টাল ট্রেট ইজ এক্সপ্রেসড উইদাউট এনি ব্লেন্ডিং ইন দ্য F2 জেনারেশন। তাহলে আমরা যখন দেখতে পেলাম যে এই যে রিসেসিভ ক্যারেক্টার প্রচ্ছন্ন, এ কিন্তু F1 জন্তুতে প্রকাশ পায়নি, সে কি F2 জন্তুতে কারো প্রকাশ পায়নি বলে কারোর সঙ্গে মিশে যায়নি, সে কি করেছে, বিশুদ্ধভাবে আবার বেরিয়ে এসেছে কোথায়, F2 জেনারেশনকে বলছে। We can infer that when the tall and dwarf plants produce gametes by the process of meiosis, the alleles of the parental pair separate or segregate. বলছে when the tall and dwarf plants produce gametes, যখন এই tall মানে এই যে ধরুন tall plant, এটা হচ্ছে dwarf plant, এরা কি করে যখন গ্যামেট মিওসিস প্রক্রিয়া গ্যামেট ফর্মেশন করছে, প্রমোশন করছে বাই দ্য প্রসেস অফ মিওসিস, তার কার দ্বারা হচ্ছে মিওসিসের মাধ্যমে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি করছে। দ্য অ্যালিলস অফ দ্য প্যারেন্টাল পেয়ার সেপারেট অর সেগ্রিগেট, তাহলে এই যে অ্যালিলগুলো, এটা প্যারেন্টাল পেয়ার, এটা প্যারেন্টাল, তার প্যারেন্টাল পেয়ারের যে অ্যালিলগুলো রয়েছে তারা পরস্পর থেকে সেপারেট হয়ে আছে। বলছে তাহলে কি বলছে, অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন দ্য প্যারেন্টাল পেয়ার্স allele of the parental pairs are separate from each other or separate or segregate together and only one allele is transmitted to a gamete। তাহলে এই দুটো অ্যালিল ছিল, দুটো অ্যালিলের মধ্যে একটা মাত্র অ্যালিল তোমার গ্যামেটের মধ্যে, এটা হচ্ছে গ্যামেট জেনারেশন, গ্যামেটিক জেনারেশন, গ্যামেটের মধ্যে একটা অ্যালিল ট্রান্সফার হলো। দিস সেগ্রিগেশন অফ অ্যালিল ইজ র্যান্ডম প্রসেস while so there are 50% chance of gametes containing either allele as has been verified by the result of the crossing. In this way, the gametes of tall plants have the allele T and the gametes of the dwarf plant have the allele T. During fertilization, the two alleles T from one parent cells through the pollen and T from other parent then through the egg are united to produce zygote. তাহলে কি হচ্ছে এখানে দেখো, অ্যাট দ্যাট যখন গ্যামেট ফর্মেশন হলো তখন একটা জিনের মধ্যে কি দুটো অ্যালিল ছিল, পেয়ার ছিল, তারা কি পরস্পর থেকে সেপারেট হয়ে গেল। এবার নেক্সট জেনারেশনে যখন কি হচ্ছে, এটা থেকে ধরুন এটা থেকে পলিনেশন হচ্ছে, এখান থেকে একটা প্ল্যান্ট আর এখান থেকে ধরুন আরেকটা প্ল্যান্ট পরস্পর মিশে গিয়ে আবার তোমার তৈরি করছে কি টিটি, অর্থাৎ জাইগোট তৈরি করলো, এটা হচ্ছে জাইগোট। that have one T allele and the one T allele. In another word, hybrids have TT. তাহলে এটা যে তৈরি হলো, এটা কি এই প্যারেন্টতে 50% নিয়েছে, এই প্যারেন্টতে 50% নিয়েছে, দ্যাট ইজ দেয়ার হাইব্রিড। Since these hybrids contain alleles which express contrasting trait, the plants are called heterozygous. এবং এই হাইব্রিডটাকে বলা হচ্ছে আমরা কি হেটারোজাইগাস বলা হচ্ছে। মানে সিম্পল বলছে এখানে কি যে এটা একটা মনোহাইব্রিড ক্রস। কেন মনোহাইব্রিড ক্রস? কারণ এখানে সিঙ্গেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, টিটি টলকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু গ্যামেট যখন ফর্মেশন হচ্ছে তো একটা জিন কি করছে, একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাহলে টলকে প্রকাশ করছে কে তোমার টিটি। এটা একটা জিন, এবার এই জিনের মধ্যে কি দুটো অ্যালিল রয়েছে, এই দুটো গ্যামেট তৈরি করার সময় অ্যালিলগুলো প্রত্যেকটা সেপারেট হয়ে যাচ্ছে, যার ফলে একটা গ্যামেটের মধ্যে কি রয়েছে, একটা করে অ্যালিল থাকছে। আবার এই অ্যালিলটা অন্য সংখ্যক গাছের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আবার নতুন সংখ্যক ট্রেট তৈরি করছে, যেটা হচ্ছে কি হাইব্রিডাইজেশনের মাধ্যমে, যেটা হচ্ছে হেটারোজাইগাস ট্রেট, ক্যাপিটাল টি স্মল টি। The production of gamete by the parent, the formation of zygote, the F1 and F2 plants can be understood from a diagram called Punnett square as shown in figure 4. তাহলে এখানে এই যে স্কোয়ার, এই স্কোয়ারটাকে বলা হচ্ছে Punnett স্কোয়ার। তাহলে এখানে যে গ্যামেটগুলো তৈরি হলো সেই গ্যামেটগুলোকে কি হলো, জাস্ট দুপাশে বসিয়ে দেওয়া হলো এখানে। তারপর যে কি রেজিনাল্ড সি পানেট, ইট ইজ দ্য ব্রিটিশ সায়েন্টিস্ট রেজিনাল্ড সি পানেট এই পানেট স্কোয়ার তৈরি করেছিল, যার মাধ্যমে ক্রস করানো হয়।
It is a graphical representation to calculate the probability of all possibility of genotype occurring in the genetic cross. Usually, the possible gametes are written on two sides. তার কি হচ্ছে এখানে the possible gametes are written on two sides. Usually the top row and top row and left row gamete গুলোকে লেখা হচ্ছে. All possible combination are represented in boxes. তাহলে যতগুলো কম্বিনেশন হবে জাস্ট মাল্টিপ্লাই করে এই বক্সের মধ্যে লিখতে হবে. Which generate a square output. এবার চলে এসো. The Punnett square shows the parental tall TT and TT plant the gametes produced by them and the F1 TT progeny. তার কি হচ্ছে Punnett square দেখালো এই যে গ্যামেট ক্যাপিটাল টি এবং এই গ্যামেট স্মল টি দুপাশে লিখে দেওয়া হলো এবং তারা কি তৈরি করলো, তারা সবগুলো টিটি তৈরি করলো. এটা জায়গা টিটি প্রজনী দ্য F1 প্ল্যান্টস অফ ফেনোটাইপ টিটি এর সেট. তারপর F1 প্ল্যান্টস যখন আমরা সেলফিং পলিনেটেড করছি আবার Punnett স্কয়ার করা হলো, তখন দেখা যাচ্ছে যে সেই ডোয়ার্ফ প্ল্যান্টটা আবার বসে হাজির হয়ে গেছে. হলো F1 plants of genotype at when TT when self-pollinated TT is equal proportion when fertilization takes the pollen grain between T and T have 50% chance of pollinating egg of the genotype T as well as T genotype. তারপর বলছে এখানে দেখো তাহলে 50% চান্স হচ্ছে কি T 50% chance of pollinating eggs of the phenotype TT as well as তারপর চলে আসে কিছু এবার নেক্সট পেজ চলে আসছে কিছু যে নেক্সট as a result of random fertilization the resultant zygote can be zygote TT or TT. অর্থাৎ এখানে আমরা কি এখানে ওভারঅল তার ব্যাপারটা কি করে দেখো, আমাদের জিন ছিল টিটি এবং টিটি, এটা হোমোজাইগাস প্রকট হোমোপ্রচ্ছন্ন, এর মধ্যে দুটো অ্যালিল রয়েছে. যখন মিওসিস পরে গ্যামেট তৈরি হবে তখন অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে. এবার আমরা কি করব Punnett স্কয়ারের মাধ্যমে Punnett স্কয়ার করা হচ্ছে. বিজ্ঞানী Punnett সর্বপ্রথম এটা আবিষ্কার করেছিল. এখানে কি রয়েছে চারটে ভাগ রয়েছে, যেখানে কি রয়েছে একদিকে তোমার ক্যাপিটাল টি বসাবে, একদিকে তোমার তারপর ব্লেন্ডিং করবে. টিটি হলো ক্যাপিটাল টি হ্যাঁ তাহলে কি হলো এখানে টিটি তাহলে সবগুলো কি পসিবল গ্যামেট এখানে তৈরি হয়ে গেল. এটাকে বলা হচ্ছে Punnett স্কয়ার. ওকে, এটা হলো F1 জেনারেশন F1. এবার একে যখন আমি সেলফ পলিনেটেড করবো এর মধ্যে দুটো প্ল্যান্টকে নিয়ে আবার সেলফ পলিনেটেড করবো তখন একই Punnett স্কয়ার আবার গ্যামেট তৈরি হবে. তারপর কি হলো আবার তুমি Punnett স্কয়ার করবে. তাহলে এখানে আবার কি হলো তুমি ক্যাপিটাল টি স্মল টি হেটেরোজাইগাস কন্ডিশনে পেলাম আমি, গ্যামেটগুলো বসিয়ে দাও. তাহলে এখানে টিটি এবার হচ্ছে কি টিটি. তাহলে এখানে আমি কি পেলাম, এখানে পেলাম কি ধরুন টিটি পেলাম কত 1/4, টিটি পেলাম কত 2/4, আবার টিটি পেলাম কত 1/4 হলো. আবার এখানে নর্মাল রেশিও কি টিটি is to TT. তাহলে এখানে জেনোটাইপ রেশিও কি পেলাম 1:2:1. ফেনোটাইপ কি পেয়েছি আমি, যখন ফেনোটাইপ যে ক্যারেক্টারটা আমি খালি চোখে দেখতে পাবো, অর্থাৎ টল পেয়েছি এবং ডোয়ার্ফ পেয়েছি. তো টল পেয়েছি কটা 3টা আর ডোয়ার্ফ পেয়েছি 1টা. তো ফেনোটাইপের অনুপাত হচ্ছে যেটা খালি চোখে দেখতে পাচ্ছি 3:1 আর জেনোটাইপের অনুপাত হচ্ছে তোমার
2:1 হবে। এটা কত, এটা যে পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে 100% দিয়ে গুণ করে দাও, তাহলে 25% তোমার বিশুদ্ধ লম্বা পাচ্ছি আমি। 50% 100 দিয়ে গুণ করে দাও, এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে 50% পাচ্ছি আমি হাইব্রিড। আর এখানে হচ্ছে কি 25% আবার আমি পাচ্ছি কি বিশুদ্ধ বেটে উদ্ভিদ পাওয়া যাচ্ছে, হলো। এবং এখানে রেশিও 3:1, 1:2:1 হয়ে গেছে। এবার এখানটা এই জিনিসটা, এখানে ওই জিনিসটা বলা আছে। এরপর আমরা 1/4, 1/2 and 1/4 রেশিও টি ম্যাথমেটিক্যালি কন্ডেন্সেবল টু দ্য ফর্ম অফ বোটানিক্যাল বাইনোমিয়াল এক্সপ্রেশন এক্স প্লাস মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলছে এটাকে আবার। তাহলে কী হচ্ছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হচ্ছে, a প্লাস বি ইন্টু a প্লাস বি মানে দুটো ওই করে, তাহলে 1/4 টিটি, 1/2 টিটি, 1/4 টিটি। কেন 1/2 বলতে এখানে বলছে যখন টিটি হচ্ছে আমাদের কত 2/4 পেয়েছি, ওটাই কেটে দিয়ে 1/4 1/2 করা হচ্ছে এটা। Mendel's self-pollination of F2 plants and found that dwarf F2 continue to generate dwarf plants F3 and F4. তাহলে কি বলছে, এই F2 প্ল্যান্টে আমরা কি ড্রপটাকে পেলাম, F1 প্ল্যান্টে পাইনি, তাহলে F3 এবং F4 সবই কিন্তু এটাকে পাবো আমরা। এটা হচ্ছে হোমোজাইগাস টিটি। What do you think he would have got had self-pollinated to tall F2 plant? What do you think he would have got had he self-pollinated টু F2 প্ল্যান্ট? F2 প্ল্যান্টের সঙ্গে আবার সেলফ পলিনেট করে, তাহলে আবার কি ক্যারেক্টার পাবো সেটা বলতে বলছে এখানে। ফ্রম দ্য প্রসিডিং প্যারাগ্রাফ, আমরা এই যে ক্রমবর্ধমান প্যারাগ্রাফ পড়লাম, ইট ইজ ক্লিয়ার দ্যাট দো দ্য genotypic ratio can be calculated using mathematical probability by simply looking at the phenotype of a dominant trait. তাহলে কি হচ্ছে, আমরা ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটির উপর ভিত্তি করে জিনোটাইপিক রেশিওকে বের করছি। তারপর যে ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না, টু নো দ্য জিনোটাইপিক কম্পোজিশন। আমরা যে টিটি লিখে দিচ্ছি এটা জাস্ট আমাদের একটা প্রবাবিলিটির উপর ভিত্তি করে করছি। এই জেনেটিক মেকআপটা কিন্তু আমরা লিখতে পারবো না, পসিবল না এটা। That is, for example, whether tall plant from F1 and F2 has TT composition cannot be predicted. আমরা এই যে ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি, এগুলো আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো না। Therefore, to determine the genotype of tall plant at F2, Mendel cross the tall plant from F2 with dwarf plant. ওই জন্য কী হচ্ছে, টল প্ল্যান্টের সঙ্গে ড্রপ প্ল্যান্টের ক্রস F2 জেনারেশনে মেন্ডেল করেছিল। দিস ইজ কল্ড টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস মানে হচ্ছে যখন ধরুন এটা প্যারেন্টাল জেনারেশন, তাহলে এখানে F1 জেনারেশনে কি তৈরি হলো টিটি, এটা হলো F1 জেনারেশন। তাহলে F1 জেনারেশনে তৈরি হলো, তাহলে F1 প্রোজেনি টিটি এর সঙ্গে প্যারেন্টাল প্রোজেনি এর মধ্যে যে ক্রস ঘটনা, প্যারেন্টাল প্রোজেনির মধ্যে রয়েছে শুধুমাত্র হোমোজাইগাস রেসেসিভ। তাহলে কি হোমোজাইগাস রেসেসিভ এই বৈশিষ্ট্য যে কি হচ্ছে, যখন হোমোজাইগাস অর্থাৎ F1 এর টিটি এর সঙ্গে যখন আমি আবার টিটি এর ক্রস ঘটাবো, সেটাকে বলছি টেস্ট ক্রস। টেস্ট ক্রসটা কেন করা হচ্ছে, এই যে আমরা এখানে টিটি কথাটা বলে দেব যে জেনেটিক মেকআপ হচ্ছে টিটি, এটা আদৌ হোমোজাইগাস না হেটেরোজাইগাস, কীভাবে আমরা বুঝবো সেটা এই টেস্ট ক্রসের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে বুঝতে পারবো। কারণ টেস্ট ক্রসের ক্ষেত্রে কি হবে, এই টিটিটা প্রকাশ পাবে না, ওকে, তো প্রকাশ পাবে কে, শুধুমাত্র এই প্রকাশ পাবে। তাহলে এখানে দেখো, এখানে কীভাবে দেখো বলা হচ্ছে, দেখো যদি টিটি এর সঙ্গে যদি আমি ক্রস করাই টিটিকে, তাহলে কি প্রকাশ পাবো আমরা টেস্ট ক্রসের ক্ষেত্রে টিটি অ্যান্ড টিটি আর টিটি। তাহলে এখানে কি টিটি পেলাম আমরা দুটো আর টিটি পেয়ে গেলাম দুটো, তাহলে রেশিও হয়ে গেল কি
এখানে 1:1, 2:2, তাহলে ফেনোটাইপ রেশিও হয়ে গেল ফেনোটাইপিক এবং জেনোটাইপিক দু ক্ষেত্রে রেশিও হয়ে গেল তোমার 2:2 বা 1:1. In a typical test cross, an organism showing a dominant phenotype. তাহলে কি ফেনোটাইপ কি দেখাচ্ছে? ডমিন্যান্ট ফেনোটাইপ দেখাবে। কেন ফর্মুলা দেখাবে? যেহেতু প্রচ্ছন্নতা প্রকাশ পাবে না। অ্যান্ড হুড জেনোটাইপ ইজ টু বি ডিটারমাইন, এবং যার জেনোটাইপটাকে ডিটারমাইন করা যাবে, এই জেনোটাইপটাকে ডিটারমাইন করা যাবে। ইট ক্রসড উইথ দ্য রেসেসিভ প্যারেন্ট ইনস্টেড অফ সেলফ ক্রসিং, কারণ এটাকে সেলফ ক্রস করা হল না, কারণ সেলফ ক্রস করালে কী হবে, সেখানে প্রকট এবং প্রচ্ছন্ন দুটো ক্যারেক্টারই চলে আসবে। কিন্তু যদি আমি টেস্ট ক্রস করাই, তাহলে যে বৈশিষ্ট্য F1 জন্য পেয়েছি শুধুমাত্র তারই জেনোটাইপ আমি পাবো, বুঝতে পারলে? দিস প্রয়োজন অফ সার্চ ক্রস ক্যান ইজিলি বি অ্যানালাইজ দ্য প্রেডিক্ট জেনোটাইপ টেস্ট অর্গানিজম। তাহলে এর মাধ্যমে আমরা কী করতে পারবো? F1 জন্যতে যে জীবটা তৈরি হয়েছে সেই জীবটার জেনোটাইপ কি, সে প্রকট না প্রচ্ছন্ন, সেটা আমরা জানতে পারবো। হলো ইউজিং পানেট স্কোয়ার, তারপর বলছে ইউজিং পানেট টু ট্রাই টু ফাইন্ড আউট দ্য নেচার অফ অপশন অফ টেস্ট ক্রস। এই যে টেস্ট ক্রস করালাম এখানে F1 প্রোজেনিক, এর দেখো হোমোজাইগাস রেসেসিভ, তাহলে এর স্মল, তাহলে এর ক্ষেত্রে হোমোজাইগাস রেসেসিভ এবং ডমিনেন্ট ফেনোটাইপ। তাহলে রেসেসিভের সঙ্গে যদি প্রকট করা হয় তাহলে কি আননোন ফ্লাওয়ার ইন হোমোজাইগাস ডমিনেন্ট আননোন ফ্লাওয়ার, অজানা, কারণ এখানে কি সবগুলো হেটেরোজাইগাস তৈরি হয়েছে। এখানে দেখো সেখানে হোমোজাইগাস প্রকট বলে কিছু হয়নি, এখানে হেটেরোজাইগাস প্রকট বলে এসছে সব। এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কি হয়েছে, দুটো হেটেরোজাইগাস 2 হয়েছে WW, যেটা আমার এখানে রেজাল্ট পাওয়া গেছিলো, আর দুটো হয়েছে তোমার স্মল w 2:2 অনুপাতে এসছে। বেসড অন দিস অবজারভেশন অন মোনোহাইব্রিড, মোনো মানে একটা বৈশিষ্ট্য, ক্রসেস, মেন্ডেল প্রপোজ 2 general rules consolidate his understanding and inheritance in monohybrid cross. এখানে দুটো রুলস বলে, একটা প্রিন্সিপাল অফ ল অফ ইনহেরিটেন্স আর একটা ফার্স্ট ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন। তো ফার্স্ট ল অফ ডমিনেন্স কি বললো, যে যখন দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হবে তখন প্রথম আপত্যজনতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এটা আমরা পড়লাম। এখন জন্য কি হচ্ছে, এই যে টল চলে আসছে, টল আসার মানেটা কি, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, একে বলা হচ্ছে ল অফ ডমিনেন্স। ল অফ সেগ্রিগেশন কি বলছে, যে অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন, যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, অ্যালিলগুলো, জিনের যে অ্যালিল পেয়ার রয়েছে সেটা পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। এই পৃথক হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, পৃথক হয়ে যাওয়া। তা ল অফ ডমিনেন্স বললো যে যখন আমরা ক্যাপিটাল টি এটিটির সঙ্গে ক্রস করাচ্ছি, টল এবং ডোয়ার্পের সঙ্গে যখন ক্রস করাচ্ছি আমরা মোনোহাইব্রিড ক্রস, তখন F1 জন্যতে কী হচ্ছে, শুধুমাত্র এই বৈশিষ্ট্য টল বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, ডোয়ার্প বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পাচ্ছে না। তা এটা হচ্ছে ল অফ ডমিনেন্স, যে F1 জন্যতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। তা ল অফ ডমিনেন্স কী বলছে দেখো, ক্যারেক্টার্স আর কন্ট্রোলড বাই ডিসক্রিট ইউনিটস কল ফ্যাক্টর। তাহলে এই যে লম্বা বা বেটে, এই ক্যারেক্টারগুলো কী হচ্ছে, পৃথক পৃথক সাধারণত কি ফ্যাক্টর দ্বারা নির্ধারিত হচ্ছে। ফ্যাক্টর কথা বর্তমানে এটা আমরা জিন বলছি। তারপর হচ্ছে কি 2 নম্বর পয়েন্ট কি বলো, ফ্যাক্টরস ওয়াকার ইন পেয়ার্স। দেখো এখানে ক্যাপিটাল টি এটা একটা ফ্যাক্টর, এখানে কি রয়েছে, পেয়ার অফ অ্যালিল রয়েছে, এটাই বলছে এটা ফ্যাক্টর। ওকে, আর ফ্যাক্টরস ওয়াকার ইন পেয়ার্স, অর্থাৎ একটা লম্বা গাছের জন্য একটা ফ্যাক্টর থাকছে, বেটে গাছের জন্য একটা ফ্যাক্টর থাকছে, অর্থাৎ এটা বলছে পেয়ারে হচ্ছে, জোড়ায় থাকছে। ইন আ ডিসিমিলার পেয়ার অফ ফ্যাক্টর, ওয়ান মেম্বার অফ দ্য পেয়ার ডোমিনেটস দ্য আদার। এবার ডিসিমিলার পেয়ার অফ ফ্যাক্টর, যখন পেয়ার ফ্যাক্টরটা ডিসিমিলার একই হচ্ছে না, তখন কী করছে, একটা অন্যটাকে সাপ্রেস করছে, একটা ক্যারেক্টার ডোমিনেন্ট হচ্ছে, অন্যটা হচ্ছে প্রচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর এখানে যেমন তোমার হচ্ছে টিটি হচ্ছে কি ডোমিনেন্ট হয়ে গেল, ডোমিনেন্ট, আর এখানে টিটি হয়ে গেল তোমার রেসেসিভ, প্রচ্ছন্ন। এরপর বলছে দ্য ল অফ ডমিনেন্স ইজ ইউজ টু এক্সপ্লেইন, ল অফ ডমিনেন্স কী করছে, ব্যবহার করা হচ্ছে কি জন্য, ব্যাখ্যা করছে দ্য এক্সপ্রেশন অফ অনলি ওয়ান
of the parental characters in a monohybrid cross in the F1 and the expression of both in the F2. তাহলে ল অফ ডমিনেন্স কি ব্যাখ্যা করছে যে দুটো যে প্যারেন্টাল ক্যারেক্টার রয়েছে লম্বা এবং বেটে, F1 জনিত কি হচ্ছে শুধুমাত্র একটা প্রকাশ ঘটছে, দুটোর প্রকাশ ঘটে না, কিন্তু F2 জনিতে গিয়ে তৃতীয় আসছে আবার তৃতীয় আসছে, দুটোরই প্রকাশ ঘটছে, এটাকে ব্যাখ্যা করছে। তাহলে বলছে কি সব ভালোভাবে বুঝে নাও যে কথা বলো ক্যারেক্টার্স আর কন্ট্রোল বাই ডিসক্রিট ইউনিট, অর্থাৎ লম্বা এবং ছোট বেটে এগুলো কি আলাদা পৃথক পৃথক ইউনিট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং ফ্যাক্টরগুলো পেয়ার জোড়া অবস্থায় থাকছে। ক্লিয়ার? একটা লম্বার জন্য একটা বেটের জন্য। এবার বলছে এর মধ্যে কি একটা প্রকাশ পাচ্ছে, যেটা প্রকট বলছি, একটা প্রকাশ পাচ্ছে এটা প্রচ্ছন্ন বলছে। তাহলে এখানে বললো কি প্রকট বৈশিষ্ট্য ল অফ ডমিনেন্স কি ব্যাখ্যা করছে যে যে দুটো পিতৃজন্যের ক্যারেক্টার রয়েছে সেগুলো F1 জনিতে একটা মাত্র প্রকাশ পাবে এবং F2 জনিতে গিয়ে দুটোই প্রকাশ পাবে। এই জন্য কি হচ্ছে এদের রেশিও হচ্ছে 3:1 ইন F2 জেনারেশন। এটা ব্যাখ্যা করতাম। এবার ল অফ সেগ্রিগেশন, এটা কি বলছে দেখো, ল অফ সেগ্রিগেশন বলছে দিস ল ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যালিলস ডু নট শো any blending and that both the characters are recovered at such F2 generation. অর্থাৎ বললো এখানে টিটি এর সঙ্গে যখন টিটি এর ক্রস করাচ্ছি আমি, তো এরা সেগ্রিগেট হচ্ছে কিভাবে, পরস্পরের সঙ্গে আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পর এদের যখন ক্রস করাবো তারা পরস্পরের সঙ্গে মিশে গেল। এবার মিশে গেল মানে কি এই প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে যেটা আছে তারা পরস্পরকে মিশে গেল, আর কি সেপারেট হবে না, এটা ভুল। যখন আবার F2 জেনারেশনে যখন যাচ্ছি আমরা, তখন দেখো নিজস্ব ক্যারেক্টারগুলো সব আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রচ্ছন্ন ক্যারেক্টার প্রকট ক্যারেক্টার বিশুদ্ধ অবস্থায় এই মিক্স ক্যারেক্টার থেকে আলাদা হয়ে যাচ্ছে, ব্লেন্ডিং হচ্ছে না, মিশ্রিত হয়ে যাচ্ছে না, এটাই বলতে চাইছি। যদিও অন অফ দিস ইজ নট সিন অ্যাট দ্য F1 স্টেজ, কিন্তু এই যে মিশে যাচ্ছে না, নট ব্লেন্ডিং ক্যারেক্টার, নট ব্লেন্ড অর্থাৎ পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে না, তারা পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে বলে নামটা পৃথক ভবনের সূত্র বা সেগ্রিগেশন। কিন্তু F1 জেনারেশন আমরা কি করতে পারছি সেটা বুঝতে পারছি না, F1 জেনারেশন আমরা বুঝতে পারছি না যে তারা পৃথক পৃথক আছে কিনা। তারপর কি আমরা ওখানে F1 জেনারেশনে কিন্তু ব্লেন্ডিং হচ্ছে, এখানে কিন্তু মনে রাখবো ব্লেন্ড হচ্ছে, ব্লেন্ডিং হচ্ছে, মিষ্টি যাচ্ছে, কিন্তু F2 জেনারেশন দ্বারা ব্লেন্ড হচ্ছে না, পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। দো দ্য প্যারেন্ট কন্টেন্ট টু অ্যালিলস ডিউরিং গ্যামেট ফর্মেশন, যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে তখন প্যারেন্টের মধ্যে কী রয়েছে, দুটো অ্যালিল রয়েছে। দে ফ্যাক্টরস অর অ্যালিল অফ পেয়ার সেগ্রিগেট, তাহলে কি যখন গ্যামেট ফর্মেশন মিওসিস পরে গ্যামেট ফর্মেশন পরস্পর থেকে কী হচ্ছে, তারা পরস্পর থেকে সেপারেট হয়ে যাচ্ছে, অ্যালিলগুলো সেপারেট হয়ে যাচ্ছে। ফ্রম চিজ সাজ দ্যাট গ্যামেট রিসিভ অনলি ওয়ান অফ দ্য টু ফ্যাক্টর, কি একটা অ্যালিল একটা জিনের দুটো অ্যালিল পেয়ার রয়েছে, তার অ্যালিলগুলো পরস্পর থেকে সাধারণত আলাদা হয়ে যাচ্ছে বলে যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে এখানে, সেই গ্যামেটগুলো কী হচ্ছে একটা করে অ্যালিলতে পাচ্ছে। ক্লিয়ার? অফকোর্স হোমোজাইগাস প্যারেন্ট প্রডিউস অল গ্যামেটস দ্যাট আর সিমিলার, while heterozygous produce two kind of gamete such as scientifically equal proportion. তাহলে যখন হোমোজাইগাস থাকছে তখন গ্যামেটগুলো কী হচ্ছে একই প্রকারের হচ্ছে, এটা বলো বা এর ক্ষেত্রে গ্যামেটগুলো কি একই প্রকার হচ্ছে, কিন্তু যখন হেটেরোজাইগাস থেকে গ্যামেট তৈরি হচ্ছে তখন সে কী হচ্ছে প্যারেন্টাল যে ক্যারেক্টারগুলো ওটা 50% হিসেবে আলাদা হয়ে যাচ্ছে। ওকে, এটাই বলছে। তা ল অফ সেগ্রিগেশন কি বললো যে অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন দ্য gametes or alleles are separate from each other. In F1 generation they blend, but in F2 generation they segregate from each other. Next হচ্ছে এবার প্রিন্সিপাল ইনহেরিটেন্স ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স আমরা কি পেলাম, একটা প্রকটতার সূত্র পেলাম যেখানে F1 জেনারেশনের যেটা প্রথম ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের কি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রকট বৈশিষ্ট্য বের যেমন রেড এবং হোয়াইট। তো আমরা জানি ক্যাপিটাল লেটার লেখা মানে কি প্রকট বৈশিষ্ট্য যেটা F1 জেনারেশনে প্রকাশ পাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মিরাবিলি জালাপার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যান্ট্রিনা মেডুসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে ক্যাপিটাল আর মানে হচ্ছে রেডকে বোঝাচ্ছে এবং হোয়াইট স্মল আর মানে হচ্ছে হোয়াইটকে বোঝাচ্ছে। এদের ক্রস করালে মেন্ডেলের মধ্যে এখানে রেড F1 জেনারেশনে রেড আসার কথা ছিল, কিন্তু রেড আসছে না, এখানে আসছে কে পিঙ্ক আসছে, পিঙ্ক
মানে কি একটা নতুন ক্যারেক্টার আসছে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাচ্ছে না। এটাকে বলা হয় নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তাহলে হোয়েন এক্সপেরিমেন্টস on peas motor were repeated using other traits in other plants, it was found that sometimes F1 had phenotype that did not resemble either of the two parents and was in between them two. তাহলে কি হচ্ছে যে পি প্ল্যান্ট ছাড়া অন্য প্ল্যান্টের মধ্যে কিছু কিছু প্ল্যান্টের মধ্যে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে F1 জনিত যে প্ল্যান্টটা তৈরি হচ্ছে সেটা পিতৃজনের কোনো একটিও না, ওর মাঝামাঝি একটা প্ল্যান্ট তৈরি হচ্ছে। দ্য inheritance of flower in the dog flower, snapdragon, antenna majus is a good example to understand the incomplete dominance. অর্থাৎ পিতৃজনের যে দুটো ক্যারেক্টার রয়েছে তার মধ্যে একটাও কিন্তু প্রকাশ পাচ্ছে না কোথায়, F1 জনতে। তাহলে F1 জনতে কে প্রকাশ পাচ্ছে, এদের মাঝামাঝি একটা যেটা পিঙ্ক ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে, পিঙ্ক প্রকাশ পাচ্ছে। যেমন in a cross between two breeding line, red flower that is red, দ্যাট ইজ হোয়াইট, আর এখানে তৈরি হয়ে গেল পিঙ্ক, তৈরি হচ্ছে পিঙ্ক। তার কি না রেড প্রকাশ পাচ্ছে না হোয়াইট প্রকাশ পাচ্ছে, কিন্তু যখন F2 জেনারেশন আবার সবাই প্রকাশ পাবে। বাট হোয়েন দ্য F1 ওয়াজ সেলফ পলিনেটেড, দ্য F2 রেজাল্টেড ইন দ্য ফলোয়িং রেশিও আর পিঙ্ক অ্যান্ড। কিন্তু যখন আমরা পাচ্ছি কি, যখন এই পিঙ্ককে আমি সেলফ পলিনেটেড করছি, সেলফ পলিনেটেড করছি, তখন আবার পাচ্ছি কি আর পাচ্ছি, আর পাচ্ছি অ্যান্ড আর পাচ্ছি। অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের যে প্রকট বৈশিষ্ট্যগুলো ছিল, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে, সঙ্গে নতুন হাইব্রিড ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে। হেয়ার দ্য জেনোটাইপ রেশিও ওয়ার এক্স্যাক্টলি অ্যাজ ইউ উড এক্সপেক্ট ইন অ্যানি মেন্ডেলিয়ান হাইব্রিড ক্রস, বাট দ্য ফেনোটাইপ রেশিও হ্যাড চেঞ্জ ইন 3:1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, জেনোটাইপ রেশিও কি পাচ্ছি 1:1, যেটা আমরা নর্মাল মেন্ডেলে পেয়েছিলাম 1:1, কিন্তু ফেনোটাইপ রেশিও কী পাচ্ছি আমি দেখো, নর্মাল মেন্ডেলে পেয়েছিলাম 3:1 পেয়েছিলাম, কিন্তু এখানে ফেনোটাইপ রেশিও হচ্ছে তোমার, ফেনোটাইপ মানে যেটা খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু 1:2:1। অর্থাৎ মেন্ডেলের যে রেশিও সেটা হচ্ছে ফেনোটাইপ ছিল 3:1, জেনোটাইপ 1:2:1, কিন্তু ইনকমপ্লিট ডোমিনেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোর ক্ষেত্রে তোমার 1:2:1 জেনোটাইপ রেশিও পাওয়া যাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড ওয়াজ that R was not completely dominant over R. নর্মালি কী হচ্ছে, আমরা মেন্ডেলে পেলাম কি যে ক্যাপিটাল আর যেটা থাকবে সেটা স্মল আর এর উপরে ডোমিনেন্ট হবে, এর উপর ডোমিনেন্ট হবে, ওকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এর উপর ডোমিনেন্ট না। This made it possible to distinguish RR as pink from RR red and RR white. Explanation of this concept dominance. হোয়াট এক্স্যাক্টলি ডোমিনেন্ট, ডোমিনেন্ট মানে যখন কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। হোয়ার দ্য সাম অ্যালিস ডোমিনেন্ট অ্যান্ড সাম রেসিসিভ। টু ট্যাকেল দিস কোয়েশ্চেন উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট এ জিন ডাজ। এভরি জিন, প্রত্যেকটা জিন কী করছে দেখো, অ্যাজ ইউ নো বাই নাও, এখন তুমি জানতে পেরেছো, কন্টেন দ্য ইনফরমেশন টু এক্সপ্রেস পার্টিকুলার ট্রেট। যেমন আমি এখানে বললাম আর দিয়ে কাকে বোঝাচ্ছি, আমি রেডকে বোঝাচ্ছি। তাহলে রেড কী করছে, একটা এই আর কী করছে, একটা নির্দিষ্ট ক্যারেক্টারের বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, যেটা হচ্ছে রেড ইন আ ডিপ্লয়েড অর্গানিজমস। কোথায়, ডিপ্লয়েড অর্গানিজমের ক্ষেত্রে কী হচ্ছে, দেয়ার আর 2 copies of each genes as a pair of allele. Now these 2 alleles need not always be identical or as in heterozygous. ওকে, মানে বলছে কি আমাদের যেগুলো ডিপ্লয়েড অর্গানিজম, এটা তো হ্যাপ্লয়েড অর্গানিজম, ডিপ্লয়েড অর্গানিজম কী হচ্ছে, এর পেয়ার অফ অ্যালিল থাকছে, পেয়ার অফ জিন থাকছে। এবার পেয়ার অফ জিনগুলো কী হচ্ছে, সে কী হচ্ছে, নাও দিস 2 অ্যালিলস নিড নট অলওয়েজ এর সবসময় আইডেন্টিক্যাল হবে না, কারণ যখন আমরা হেটেরোজাইগাস তৈরি করছি সেক্ষেত্রে কী হচ্ছে, তারা পরস্পর থেকে আলাদা হচ্ছে। One of them may be different due to some changes that it has undergoes, you will read further on, and in the next which modified the formation of the particular allele contents. Let's take an example of gene that contain the information for production enzyme. তাহলে এখানে বলছে একটা এক্সাম্পল নেওয়া যাক, যেখানে কি হচ্ছে, একটা এনজাইম তৈরি হবে। Now there are 2 copies of this gene, 2 allelic forms. Let us assume that the normal allele produces a normal enzyme that is needed for the transformation of a substrate. Theoretically, the modified allele can be responsible for production of the normal or less efficient enzyme, a non-functional enzyme
and no enzyme at all. Modified allele could be responsible for. In the first case, the modified allele is equivalent to the unmodified allele. The modified যে allele রয়েছে equivalent to unmodified allele. That is, it will produce the same phenotype. That is, result in the transformation of substrate S. Such equivalent allele pairs are very common, but if the allele produces a non-functional enzyme, no enzymes, so the phenotype may be simply. আমি এটা ভালো বলছি, দেখো, যখন আমাদের আর সেপারেট অবস্থায় ছিল তখন কি করছে, এটা কি করছে, এনজাইমটা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, এনজাইম ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল। কিন্তু যখন আর এবং আর পাশাপাশি এসছে তখন কি হচ্ছে, এনজাইমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এনজাইম বিকাম অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ এনজাইম তখন কি করছে, তোমার অ্যান্থোসায়ানিন পিগমেন্ট তৈরি করছে। অ্যান্থোসায়ানিন, এই জন্য কি হচ্ছে, পিঙ্ক কালার তৈরি হচ্ছে এখানে। এরপর চলে এসো কোডোমিনেন্স। কোডোমিনেন্স কথার অর্থ হচ্ছে, কো মানে কি, একই সাথে, ডোমিনেন্স মানে প্রকট। আমরা সবাই জানি এ বি ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা এ আর বি হচ্ছে দুজনই প্রকট ডোমিন্যান্ট জিন, এবং ও হচ্ছে তোমার রেসেসিভ জিন। তাহলে কি যখন তোমার মোর দেন অন জিন কি করছে, একই সাথে প্রকাশ পাবে, তখন সেটাকে বলছি আমরা কোডোমিনেন্স। Till now, we are discussing crossing where the F1 resembles either of the two parent. তাহলে এখানে কি বলছে, আমরা বললাম কি, আমরা F1 যেটা হবে, F1 যেটা তৈরি হবে সেটা যে কোনো একটা প্যারেন্টের মতোই হবে, একই হবে। মানে টল প্যারেন্ট, ডট প্যারেন্ট হচ্ছে, টল প্যারেন্ট তৈরি হয়েছে, মানে টল মানে কি, প্যারেন্টের টলের মতো হয়েছে। But in the case of codominance, the F1 generation resemble both parents. কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে তোমার F1 রয়েছে, এখানে A ইন্টু বি, তাহলে এখানে এ বি তৈরি হয়েছে। তাহলে এ বিটা কি হচ্ছে, বোথ প্যারেন্ট এ আর বি রয়েছে, তাহলে এ বিটা কি হচ্ছে, বোথ প্যারেন্টের সঙ্গে সিমিলার রয়েছে। A good example, if different types of red blood cells that determine ABO blood grouping in human being, ABO blood groups are controlled by the gene I. তাহলে ABO blood groupটা কন্ট্রোল হচ্ছে কোন জিনের দ্বারা, সেটা জিন আই এর দ্বারা কন্ট্রোল হচ্ছে। The plasma membrane of the red blood cell has sugar polymer that forms its surface, and the kind of sugar is controlled by the gene. তাহলে কি হচ্ছে, এই যেটা আরবিসি রয়েছে আমাদের বাইকনকেভ সেল, এই আরবিসির উপরে কি রয়েছে, তোমার সুগার কনসেন্ট্রেশন কম্পোনেন্ট রয়েছে। এই সুগার কম্পোনেন্টের উপর ভিত্তি করে কি করা হচ্ছে, তোমার এই ব্লাড গ্রুপ ভাগ করা হচ্ছে, এবং এটাকে নিয়ন্ত্রণ করছে কে, আই জিন নিয়ন্ত্রণ করছে, আই জিন। Okay, the I gene has 3 allele. জিনটা রয়েছে, এই I জিনের 3টি অ্যালিল রয়েছে, IA, IB and I। যেহেতু I প্রচ্ছন্ন তাই এটা রেসেসিভ, এবং এটা হচ্ছে প্রকট। I gene, IA and IB, the IA and IB produces slightly different form of sugar, while allele does not produce any sugar. তাহলে এখানে নো সুগার, এর বাইরের দিকে পর্দার বাইরে কোনো সুগার থাকে না। নো সুগার মিনস নো অ্যান্টিজেন, এটাকে আমরা অ্যান্টিজেন বলি, ওদের ক্ষেত্রে থাকছে। বিকজ হিউম্যানস হ্যাভ ডিপ্লয়েড অর্গানিজম, যেহেতু আমরা ডিপ্লয়েড অর্গানিজম, তাই আমাদের ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে হয়ে গেল কি আই এ হলো, অ্যান্ড আই পেয়ার অফ ক্যারেক্টার। বি এর ক্ষেত্রে হলো আইবি ফাইন, একটা আইবি অ্যান্ড আই। আর সি ও এর ক্ষেত্রে হয়ে গেল কি আই অ্যান্ড আই। তাহলে এই যে 6 ক্যারেক্টার, যে 6 জেনোটাইপ, এটা তোমার এবিও ব্লাড গ্রুপ থেকে পেয়ে গেলাম। তারপর বলছে কি IA and IB are completely dominant, IA IB completely dominant over
I. In the other word, when IA and I are present, only IA expressed. যখন IA and I present, অর্থাৎ blood group A and blood group O present, that is only A is expressed, because যদি আমরা IA এর সঙ্গে যদি IB প্রকাশ করি, মানে ক্রস ঘটাই, তাহলে সেখানে কি হচ্ছে IB প্রকাশ পায়। কিন্তু যদি আমি I এর সঙ্গে যদি আমি I ক্রস করাই, তাহলে এখানে প্রকাশ পাবে কে IAI, মানে এ প্রকাশ পাবে। এটা কিন্তু তোমার কোডোমিনেন্ট না। কোডোমিনেন্ট অনলি যখন তোমার এ আর বি এর মধ্যে ক্রস করব, যার ফলে সেখানে এ এবং বি দুজনেই প্রকাশ পাবে, সেটা হচ্ছে কোডোমিনেন্ট। ওকে, কোডোমিনেন্ট। অ্যান্ড হোয়েন IB and I are present, IB express, কিন্তু এক্ষেত্রে নো, এটা নন, এটা নর্মাল ডোমিনেন্ট ক্যারেক্টার, ডোমিনেন্ট। এটা হচ্ছে কোডোমিনেন্ট। এবার বলছে বাট হোয়েন IA and IB are present together, they both express that there is own type of sugar. This is because of codominance. However, hence red blood cells have both A and B type of sugar. Since there are 3 different alleles, তাহলে কি হচ্ছে এই তিনটে ডিফারেন্ট অ্যালিল A, B and IA, IB and I থাকছে, কিন্তু সেখানে I এবং IB সাথে প্রকাশ পাচ্ছে। There are 6 different combinations, 6 genotypes, IA, IB, IBI and II. এই টোটাল 6টা ভিন্ন ধরনের জিনোটাইপ এখানে তৈরি হবে। এই যেখানে তৈরি হচ্ছে, দেখো IA দিয়ে তৈরি হচ্ছে কি IA এ ব্লাড গ্রুপ হচ্ছে, IA দিয়ে IB দিয়ে IB তৈরি হয়েছে, AB হচ্ছে, আবার IA দিয়ে A হচ্ছে হেটারোজাইগাস, B হচ্ছে, AB হচ্ছে BBO, and therefore the total 6 different genotypes of human ABO blood types. How many phenotypes are possible? 6 genotypes are possible এখানে। Do you realize, তুমি কি অনুভব করেছো that example of ABO blood group also provides a good example of multiple allele? Multiple allele মানে যখন একটা সিঙ্গেল ক্যারেক্টার অনেকগুলো জিন দ্বারা প্রকাশ পাবে, সিঙ্গেল ক্যারেক্টার অনেকগুলো জিন দ্বারা প্রকাশ পাবে, অনেকগুলো অ্যালিল দ্বারা প্রকাশ পাবে, তখন সেটাকে মাল্টিপল অ্যালিল বলা হয়। Here you can see that there are more than 2, that is 3 alleles, yes, governing the same character. Since in an individual only 2 alleles can be present, তাহলে এটা কি এক কোডোমিনেন্সের উদাহরণ হলো, আবার মাল্টিপল অ্যালিলেরও হলো, যেখানে অনেকগুলো অ্যালিল দ্বারা তোমার কি হচ্ছে ক্যারেক্টার নির্ধারিত হচ্ছে। Occasionally a single gene product may produce more than one effect. তাহলে একটা সিঙ্গেল জিন যখন মোর দেন ওয়ান এফেক্ট দেখাবে, একটা সিঙ্গেল জিন যখন অনেকগুলো এফেক্ট দেখাবে, ফর এক্সাম্পল starch synthesis in pea seeds is controlled by one gene. তাহলে একটা জিন যখন কি করছে অনেক চারিত্রিক বৈশিষ্ট্য দেখাচ্ছে, তখন সেটা হচ্ছে কি প্লিওট্রপি। ফর এক্সাম্পল starch synthesis of pea seeds has 2 alleles B and B. Starch is synthesized effectively in BB homozygote and therefore large starch grains are produced. In contrast, BB is homozygote lesser efficient in starch synthesis and produce smaller starch grain. After maturation, BB seeds are found, and the BB seeds are প্রোডিউস স্মলার স্টার্চ গ্রেন। তাহলে এখানে বলছে যে যারা বিবি, তখন বিবি কম্বিনেশনটা পড়ছি, তখন এখানে মোর স্টার্চ গ্রেন তৈরি হচ্ছে। আবার যখন বিবি পড়ছি হেটারোজাইগাস হোমোজাইগাস রিসিভ পড়ছি, তখন লেস স্টার্চ তৈরি হচ্ছে। তার কি হচ্ছে আফটার ম্যাচুরেশন, তার ফলে কি হচ্ছে যে এটা ওই বেশি স্টার্চ তৈরি হওয়ার জন্য পি সিডটা কি হচ্ছে এখানে রাউন্ড হয়ে যাচ্ছে, আর এখানে কম তৈরি হওয়ার জন্য রিঙ্কেল হচ্ছে।
রাউন্ড হচ্ছে, রিঙ্কেল হচ্ছে। তারপর বলছে কি হেটেরোজাইগাস প্রডিউস রাউন্ড সিড, এই যে হেটেরোজাইগাস প্রডিউস, আবার কি হচ্ছে যখন বি আর বি হচ্ছে তখন এটাও কিন্তু রাউন্ড সিড, অর্থাৎ তারপর হচ্ছে কি তাহলে বিবি যখন পড়লাম আমরা বিবি, এটাও কিন্তু রাউন্ড সিড, অর্থাৎ এখানে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্টার্চ তৈরি হচ্ছে। ক্লিয়ার? সো ইফ স্টার্চ গ্রেন সাইজ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফেনোটাইপ, যদি স্টার্চ গ্রেনের সাইজটা যদি ফেনোটাইপ হয়, দেন ফ্রম দ্য সিঙ্গেল দ্য অ্যালিল শো ইনকমপ্লিট ডোমিনেন্স, তাহলে এর ক্ষেত্রে ইনকমপ্লিট ডোমিনেন্স দেখাচ্ছে। দেয়ারফর ডোমিনেন্স ইজ নট অটোনোমাস, ডোমিনেন্ট হচ্ছে কি নিজে স্বনির্ভর না, ফিচার অফ জিন or the product that it has been information for. It depends as much on the gene product and phenotype production or particularly phenotype কারণে। তাহলে এখানে হয়ে গেল এবি এর ক্ষেত্রে কি কি এই 6টা জিনোটাইপের কথা মনে রাখবে। এর ক্ষেত্রে শুধু এ আর বি এই দুটো, এবি হচ্ছে তোমার কি হচ্ছে কোডোমিনেন্ট দেখাচ্ছে, বাকি এরা কিন্তু ডোমিনেন্ট দেখাচ্ছে। আবার এর ক্ষেত্রে বিবি স্টার্চ রাউন্ড হচ্ছে, বিবি লেস রিঙ্কেল হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে নর্মাল ডোমিনেন্স দেখাচ্ছে। তারপর চলে আসে এবার ইনহেরিটেন্স অফ টু জিন, তাহলে দুটো জিন মান হচ্ছে যে ডাইহাইব্রিড ক্রস, এটাকে আমরা বলছি ডাইহাইব্রিড। এর মানেটা কি? মানে হচ্ছে দেখো এখানে আগে আমরা কি করেছিলাম শুধুমাত্র টল, আর এখানে দেখো রাউন্ড সিড অ্যান্ড ইয়েলো সিড, রিঙ্কেল সিড অ্যান্ড গ্রিন সিড, মানে দুটোর বিপরীত টু কন্ট্রাস্টিং পেয়ার অফ ক্যারেক্টার্সকে আমরা এখানে নিচ্ছি বলে ডাইহাইব্রিড ক্রস। তাহলে মেন্ডেল অলসো ওয়ার্কড উইথ দ্য ক্রস pea plant that is different two character as seen in the cross between a pea plant that has two characters as is seen in the cross between pea plants that had seeds with yellow color and round shaped, pea plants that had seed with yellow color and round seed, তাহলে এখানে round and yellow seed, and wrinkle green, okay, green color and wrinkle shaped. Mendel দেখতে পেয়েছিল that the seeds resulting from the crossing of the parents had yellow colored and round seed, দেখো ইয়েলো রাউন্ড ইয়েলো পেলাম, মানে এখানে আবার কি পেলাম কি ল অফ ডোমিনেন্ট কাজ করলো, ল অফ ডোমিনেন্স। তারপরে here can you tell which of the character in the pair yellow green color and round wrinkle shape was dominant, তাহলে এখানে বলতে পারবে যে কোনটা ক্যারেক্টার হচ্ছে প্রকট। তাহলে আমরা সিম্পলি জানি কি যেটা F1 জনিতে প্রকাশ পাবে সেটাই প্রকট। Thus yellow color was dominant over the green and round shaped dominant over the wrinkled. These results were identical to those that he got when he made separate monohybrid cross between yellow and green seeded plants between round and wrinkled seed plant. তাহলে এটা যে আমরা এই মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি একটা বৈশিষ্ট্য অর্থাৎ ইয়েলোর সঙ্গে গ্রিনের ক্রস করেছিল এবং রাউন্ডের সঙ্গে রিঙ্কেলের ক্রস করেছিল, একই রেজাল্ট পাওয়া গেছিল। লেট আস ইউজ, আমরা এখানে ব্যবহার করবো জেনোটাইপ ওয়াই ফোর, ওয়াই ইজ ডোমিনেন্ট ইয়েলো সিড কালার, তাহলে এখানে ওয়াই হচ্ছে তোমার ইয়েলো, যেটা তোমার কার উপর প্রকট, এটা হচ্ছে কি ওয়াইয়ের উপরে প্রকট, আবার হচ্ছে কি এখানে তোমার হচ্ছে কি ওয়াই হচ্ছে আবার এখানে ওয়াই হচ্ছে, এখানে আর হচ্ছে তোমার কার উপর, আর এর উপরে প্রকট। ওয়াই ইজ রেসেসিভ অ্যান্ড গ্রিন সিড কালার, আর ইজ তাহলে এখানে কি হলো আর ওয়াই, দিস হচ্ছে কি রাউন্ড ইয়েলো, আর ওয়াই।
তারপর হচ্ছে কি আর দিস ক্রস বিটুইন টু প্ল্যান্টস ক্যান বি রিটেন ডাউন অ্যান্ড, তো এখানে ক্রস করানো ফার্স্ট রাউন্ড অ্যান্ড ইয়েলো। এবার রাউন্ড অ্যান্ড ইয়েলো থেকে যখন আর আর ওয়াই ওয়াই হচ্ছে, এদের যদি আমরা গ্যামেট ফরমেশন করি তাহলে দেখতে পাবে কি এখানে হবে কি আর ওয়াই, এখানে আর ওয়াই, এখানে আর ওয়াই, এই চারটে গ্যামেট এখানে তৈরি হবে। তো পার্নাটি স্কোয়ার চারটে গ্যামেট একদিকে লিখে দিলাম, অন্য চারটে গ্যামেট লিখে দিলে এখানে যে ক্রস ঘটানো হবে সেই ক্রস ঘটাতে রাউন্ড ইয়েলো হবে 9টা, রাউন্ড গ্রিন হবে 3টে, রাউন্ড ইয়েলো বলতে আর আর ওয়াই ওয়াই, और आर आर वाई वाई, और आर आर राउंड येलो, राउंड ग्रीन अर्थात आर आर वाई वाई आर এবং রিঙ্কেলড ইয়েলো। ক্লিয়ার? তারপর হচ্ছে কি আর আর হলো, এবার হচ্ছে কি আর লাস্ট রিংটা হচ্ছে আর আর ওয়াই ওয়াই তৈরি হচ্ছে গেলো। তাহলে এখানকার যে রেশিও হলো সেই রেশিওটা হচ্ছে কত 9:3:1। তো মোনো হাইব্রিডের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম মোনো হাইব্রিড সেখানে ফেনোটাইপ রেশিও কি ছিল 3:1, ডাইহাইব্রিডের ক্ষেত্রে যা শুরু 3:1 হোল স্কোয়ার করে দাও তাহলে 3:1 ইন্টু 3:1, তাহলে 3 দিয়ে 2 গুণ করো 9:3, আবার 1 দিয়ে 2 গুণ করো 3:1। ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা পেলাম কি মানে জিওটাইপের ক্ষেত্রে আমরা কি পেলাম ওখানে 1:2:1 পেয়েছিলাম, এখানে 1:2:1 কে হোল স্কোয়ার করে দাও, তারপর কি 1:2:1:2:4:2, sorry 2:1:2:1। তারপর ল অফ ইন্ডিপেন্ডেন্ট, এরপর আছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা ভালো করে বুঝতে হবে, এটা স্বাধীন বিন্যাসের সূত্র বলছি আমি। ইন দ্য ডাইহাইব্রিড ক্রসেস দ্য ফেনোটাইপটা কি হচ্ছে রাউন্ড ইয়েলো, রিঙ্কেলড ইয়েলো, রাউন্ড গ্রিন অ্যান্ড রিঙ্কেলড গ্রিন appeared in the 9:3:1 ratio. Such ratio was observed for 7 pair of characters of Mendel study. The ratio 9:3:1 can be derived as a combination of 3 yellow, 1 green and 3 round, 1 wrinkled. This derivation can be written as follows. তারপর সেখানে based upon such observation dihybrid crosses plants differing in 2 traits, Mendel proposed second set of generalization, that Mendel's law of independent assortment. The law states that when two pairs of traits are combined in a hybrid, segregation of one pair of characters is independent of the other pair of characters. Independent অর্থাৎ বলছে যে ধরে না আমরা কি হচ্ছে এখানে আর আর ওয়াই আছে, এটা এখান থেকে করো আর আর ওয়াই ওয়াই হলো। এবার এখান থেকে কি তৈরি করছি আমরা আর ওয়াই তৈরি করছি, আর ওয়াই তৈরি করছি। এখানে কি মনে হলো যে এখানে যে গ্যামেটগুলো তৈরি হলো গ্যামেটগুলো কি হচ্ছে স্বাধীনভাবে তারা একে অপরের সঙ্গে মিশছে। এখানে দেখো এই গ্যামেটগুলো কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো বাধা নেই, মিশতে কোনো বাধা নেই, এই বাধা না থাকার জন্য একে স্বাধীন বিন্যাস সূত্র বলা হয়। when two pairs of traits are combined in a hybrid, যখন এই হাইব্রিডের মধ্যে কি হচ্ছে 2 pairs of trait, অর্থাৎ এই 2 pairs of trait এখানে যুক্ত হয়ে গেছে, segregation of one pair of character is independent of the another pair of character, মানে এটি সেগ্রিগেশন, এরপর সেগ্রিগেট হয়ে গেল, গ্যামেট তৈরি হচ্ছে, পরস্পর পৃথক হয়ে যাচ্ছে। একটা ক্যারেক্টার অন্য ক্যারেক্টারের উপর নির্ভর করে না, এরা যে কোনো কারোর সঙ্গে সমানভাবে
ইউনিক ফলে এরা মিক্সড হতে পারে, মিশতে পারে। The Punnett square can be effectively used to understand the independent segregation of two pair of genes during meiosis and the produce egg and pollen in the RRY plant. তো এখানে কি হচ্ছে, এদের কি হচ্ছে, এগ গ্যামেট তৈরি হচ্ছে, পোলেন বা এগ তৈরি হচ্ছে, এই যে এগুলো 50%। এখানে বলছে কি এফ আর কনসিডার দ্য সেগ্রিগেশন অফ ওয়ান পেয়ার অফ জিন আর অ্যান্ড আর। তাহলে এখানে আর কে হচ্ছে তোমার কনসিডার করা হচ্ছে। 50% অফ দ্য গ্যামেটস হ্যাভ দ্য জিনস আর অ্যান্ড আর 50%। তাহলে 50% যে গ্যামেট রয়েছে, 50% অফ দ্য গ্যামেট, তাহলে 50% গ্যামেট হচ্ছে আর দিয়ে তৈরি হচ্ছে, 50% গ্যামেট তোমার তৈরি হচ্ছে স্মল আর দ্বারা। Now besides each gametes having R or R, it should also have Y and Y. এর সঙ্গে আরো আছে কি Y আছে এবং Y আছে। The important thing of remember here is the segregation of 50% of R and 50% of R is independent from the segregation of 50% Y. তাহলে এরা কি করছে, এর উপর নির্ভর করে না, এই যে পৃথক হওয়ার জন্য এর উপর নির্ভর করে না, বা এর উপর নির্ভর করে না, এটা সেগ্রিগেট হওয়ার জন্য কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই উপর নির্ভর করে না, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই এর উপরে নির্ভর করে না। সিমিলারলি 50% অফ দ্য আর বিয়ারিং গ্যামেটস হ্যাজ ওয়াই অ্যান্ড 50%, তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, 50% ক্ষেত্রে আর কী হচ্ছে, র্যান্ডামলি এর সঙ্গে মিশছে, আবার আর তোমার র্যান্ডামলি এর সঙ্গে মিশছে। স্মল আর র্যান্ডামলি ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে মিশছে, স্মল আর র্যান্ডামলি স্মল ওয়াইয়ের সঙ্গে মিশছে। এটাই বলতে চাইছি এখানে, আর কিছু না। হ্যাঁ, তারপর হচ্ছে কি The fourth type of RY এই যে গ্যামেটগুলোর কথা বললাম, এই চারটে গ্যামেট, ইচ উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 25%। মানে সিম্পল হচ্ছে কি, যে এটা টোটাল যদি 100% হয়, তাহলে এক একটা গ্যামেট কত হবে, 25%, মানে 1/4, মানে এটা ধরুন 1/4 আছে, এটা 1/4 আছে, এটা 1/4 এরকমভাবে এটা একই জিনিস 1/4। তারপর বলছে কি, when you write down the 4 type of egg and pollen, এগুলো এই যে গ্যামেটগুলো আসলে কি এগ অথবা পোলেন, টু সাইডস অফ পানেট স্কোয়ার, এই যে টু সাইড, একদিকে এগ একদিকে এখানে মেল নিচ্ছে, মানে কি এটা হচ্ছে ফিমেল মানে হচ্ছে তোমার এগ, এটা মেল মানে হচ্ছে কি পোলেন। যখন লিখছি আমি, ইট ইজ ভেরি ইজি টু ড্রাইভ দ্য কম্পোজিশন অফ জাইগোট দ্যাট গিভ রাইজ টু, তার এখানে যে জাইগোটটা তৈরি হতো, মানে এই আর এর সঙ্গে এই আর মিক্সার হলে এখানে কি এটা তৈরি হচ্ছে, এটা কি, এটা জাইগোট, এটা হচ্ছে জাইগোট, এগুলো গ্যামেট খুব সহজে বের করা আছে। তাহলে এখানে যদি তোমাকে বলে, একটা কোয়েশ্চেন এখানে আলোচনা করছি আমি, যে ধরুন তোমাকে বললো আর আর ওয়াই ওয়াই থেকে আর আর ওয়াই ওয়াই এই গ্যামেটটা কতগুলো পাওয়া যাবে। তাহলে সিম্পল করার নিয়ম হচ্ছে, যখন তুমি আর আর ওয়াই ওয়াইকে ক্রস করাচ্ছ আর আর ওয়াই ওয়াইয়ের মাধ্যমে, তখন জাস্ট আর আরকে ক্রস করে দাও আর আরের সঙ্গে। এটা নিয়ম, তোমার পরীক্ষায় চাই এভাবে, যে ডাইহাইব্রিড ট্রাইহাইব্রিডের ক্ষেত্রে যে এরকম জিওমেট্রিক ছোটার মধ্যে কটা তৈরি হবে। তাহলে এখানে সিম্পলি আর আর করে দাও, এবার ওয়াই, তাহলে এখানে কি ওই এর ক্ষেত্রে একই জিনিস হবে, ওয়াই ওয়াই, এটা হয়ে গেল। তাহলে এখানে আমার বলছে কি আর আর ওয়াই ওয়াই চাইছে, আর আর ওয়াই ওয়াই চাইছে। তা আর আর দেখো কটা তৈরি হয়েছে, দেখো একটা, তাহলে 1/4 ইন্টু ওয়াই ওয়াই কটা তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে 1/4, তাহলে 1/16। 16টার মধ্যে একটা মাত্র ক্যারেক্টার তোমার এটা থাকবে। বুঝতে পারলে, এভাবে তুমি কোয়েশ্চেন দিতে পারে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পার্ট 2 বা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, এবং কোনো প্রবলেম হয় জেনেটিক্স থেকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে
জানিয়ে দিই। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।